জয়তু শ্রীরামকৃষ্ণ। আপনারা শুনছেন রামকথা। শ্রী রামচন্দ্র প্রভুর দাদু তারকে নিয়ে একটু আলোচনা হলো। তার মানে এই যে বংশে যে রামচন্দ্র এলেন তার একটা নাম আছে, ওটা সূর্য বংশ বলা হয়। সূর্য বংশ মানে বিভস্বরাম মানু থেকে শুরু, ওখান থেকে অনেক রাজাও তার মধ্যে এসেছিলেন। তার একটা আমার কিউরিয়াসিটি হলো সেই রাজাদের কোথাও নাম দেখা আছে কিনা। তো দেখলাম একটা বিরাট লিস্ট আছে, ওটা পুরাণে আছে, ওটা সেখান থেকে বার করে দেখলাম, বাহ এত সুন্দর সুন্দর নামগুলি আছে। কিছু কিছু নাম আমাদের খুব পরিচিত নাম আছে, যেমন হরিশ্চন্দ্র, সে সূর্য বংশে, সে রামের অনেক আগে ছিলেন। এইরকম করে দেখা হলো রামের যে দাদু, তারপরে দাদু বাবা, তার বাবা, তার বাবা, এরকম যদি চলে যায় অনেক যে নামগুলি মাঝে মাঝে আমরা হয়তো শুনেছি, কিন্তু বিবৃতভাবে ওদের যে বিস্তৃতভাবে আমরা কিছু নাও জানতে পারি ওদের সম্বন্ধে। কিন্তু এই যে সূর্য বংশের সূর্যকুল যেটা বলা হয়, এটাতে ভগবান অবতরণ করলেন শ্রী রামচন্দ্র মূর্তিতে, এটা কিন্তু এই বংশের একটা বিরাট একটা ক্রেডিট, একটা গ্লোরি একটা আছে। সেই বংশের যে আগে যে রাজারা ছিলেন, আমাদের মনে রাখতে হবে আমরা এখন আছি যে কলিযুগের স্টার্টিং এ, জাস্ট 5000 ইয়ার্স হয়েছে। তো এই 5000 ইয়ার্স এর মধ্যে আমরা আমাদের যে সমাজটা ডেমোক্রেসি বলে একটা এতে আমরা শুরু করেছি। from 1952 onwards, democratic pattern of owning our country or governing our country, এটা আমরা করেছি। কিন্তু এর আগে মানে রামায়ণের কালের আগেও আমরা দেখছি একটা ডাইনাস্টিক সিস্টেমটা ছিল। ডাইনাস্টিক সিস্টেম মানে এটা কি, একজন রাজা মরে যাওয়ার পরে তার বড় ছেলে সে হবে, সে যদি না থাকে সেকেন্ড ছেলে হবে। তো কোনো ছেলেই যদি না থাকে, সেই রাজাটি একটা কোনো ছেলেকে দত্ত নিতে পারে, সেই রকম অ্যাডপ্টেড চাইল্ড যদি থাকে সেও রাজা হতে পারে। এইরকম করে আমাদের অনেক রকম সিস্টেম ডাইনাস্টিক রুলের ছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে সূর্য বংশের একটা পেকিউলিয়ার একটা ওটা কি সাপ বলা যায়, এমনকি অনেক রাজাদের পুত্র ভাগ্য ছিল না। এটা যখন আমরা পড়ি এই যে সূর্য বংশ নিয়ে, তখন আশ্চর্য হয়ে যাচ্ছি এটা কি হলো। যেমন অজয়ের কোনো পুত্র ভাগ্য ছিল না, ওই দশরথ কেমন এলো তার কাছে, ওটা আমরা লাস্ট মান্থ আমরা দেখলাম। একটা ভূমি ভেঙে ওখান থেকে 10টা রথ এলো, তার মধ্যে 10মা রথে একটি বাচ্চাটি ছিল। সেরকম দেখো তুমি জনক মহারাজাকে, জনক মহারাজা এই সময় তো ছিলেন, রামের সময় ছিলেন উনি, তো তারও কোনো পুত্র ভাগ্য ছিল না, ছেলে তো হলেই না, আর মেয়ে যেটা ছিল সেও এই ভূমি থেকে বার করে আনা হলো, সেটা প্রথম মেয়েটি। তারপরে ওর সন্তান হলোই বটে, কিন্তু প্রথম সন্তান বিহীন ছিলেন। এরকম আমরা দেখতে পাচ্ছি এই রাজারা যখন আসে, ওই ডাইনাস্টিক রুলে ইম্পর্টেন্ট দুটো জিনিস আছে। একটা হবে তার পরবর্তী কে রাজা হবে সেটা ঠিক করে দেওয়া, তার একটা দায়িত্ব, সেই রাজার দায়িত্ব আছে। তার মানে আমি যদি রাজা থাকি, আমার পরে কে রাজত্ব করবে সেই লোকটিকে ঠিক করে বলতে হবে পাবলিকের কাছে, এটা একটা আমার দায়িত্ব। সেকেন্ড দায়িত্ব রাজার হচ্ছে অ্যাজ ফার অ্যাজ পসিবল যে প্রজা আছে, প্রজার ইন্টারেস্টটা হচ্ছে ফার্স্ট ফরমোস্ট, তারপরেই তার ফ্যামিলি ইন্টারেস্ট, তারপরে তার পার্সোনাল ইন্টারেস্ট, এইগুলি আসবে। তো প্রজার ইন্টারেস্টটা যখন ফরমোস্ট হবে, ন্যাচারালি তার নিজের পার্সোনাল ইন্টারেস্টের সঙ্গে ক্ল্যাশ হতে পারে। যখন ক্ল্যাশ হতে পারে, যখন ক্ল্যাশ হচ্ছে, তখন তাকে কি করতে হবে, তার নিজের ইন্টারেস্টটাকে ত্যাগ করতে হবে। এই স্যাক্রিফাইস বলি আমরা। এই যে ত্যাগ করে ওই যে প্রজার ইন্টারেস্ট যেটা হবে সেটাই তাকে করতে হবে। এখন ওই রকম আমরা যদি এই দুটো পয়েন্টটা এই সূর্যবংশে খুব ক্লিয়ারলি দেখা যাচ্ছে। যেমন বলো রঘু বলে যিনি রাজা ছিলেন, তার জীবন হোক, হরিশ্চন্দ্রের জীবন হোক, হরিশ্চন্দ্রকে কত যে বিশ্বামিত্র টর্চার করলেন, টর্চার করে তাকে রাজা পদ থেকে বার করে তাকে একটা শ্মশান ঘাটে একটা এই যে ডেড বডি যেটা আসে সেই বডিগুলি
তখন করার কাজটা দিল অত নিচ কাজ, সেটা হচ্ছে এই যে সুইপার কাজ। ওটা সুইপারদের আবার অনেক নিচ স্তরে যে সুইপার আছে তারাই এই ডেড বডিগুলি বার্ন করে, তাদের সেই কাজটা ওনাকে দেওয়া হলো, বিং এ কিং। বাট হি নেভার লেফট দ্য আইডিয়া দ্যাট প্রজার জন্য সত্য পালন করা দরকার আছে। সেই থেকে উনি একটু সরে গেলেন, আসুক যা কিছু কষ্ট, আমার কোনো অসুবিধা নেই, আমি কিন্তু আমার প্রিন্সিপাল দিয়ে আমি যাবার বেরোতে করবো না বলে উনি বসেছেন। সেরকম প্রত্যেক রাজার, একবার কৌশল্যা দেবী রামকে আর এই 4টি ছেলেকে ডাকলো, রাত্রিবেলা শোবার আগে একটা স্টোরি বলা, সেই রকম একটা স্টোরি আছে। এটা প্রচলিত কাহিনী, তো আমাদের কথা কালক্ষেপে বলা হয়, পণ্ডিতরা বলেন, এটা কিন্তু রামায়ণের মধ্যে নেই। কিন্তু উনি বলছেন একটা, দেখো রাম, তোমার আগের আগের আগে তোমার বংশে তুমি জন্মেছ, এই সূর্য বংশে কত সুন্দর সুন্দর গুরুত্বপূর্ণ রাজারা ছিলেন, তাদের কাহিনী তুমি পড়ো অবাক হয়ে যাবে। তো একজন কাহিনী বললো, দিলীপ বলে একটা রাজা, আমরা বাংলায় তো দিলীপ বলে কথা ছেলে আমরা বলি, কিন্তু লেখার সময় দিলীপ বলে আমরা লিখি। তো রাজা দিলীপ, আমিও দিলীপ বলে শব্দটা ইউজ করি, কেন প্রচলিত শব্দ আমাদের। তো রাজা দিলীপ কি করলেন, তিনি, তার কোনো পুত্র সন্তান ছিল না, খুব কষ্ট পেলেন উনি। তো উনি বশিষ্ঠ ঋষির কাছে গিয়ে বলছেন, এই ঋষি, আমার তো পুত্র সন্তান হলো না, আমার পরে কে রাজত্ব করবে, এটা নিয়ে আমি দিন রাত চিন্তা করছি, আমি ঘুমোতে পারছি না। তো আপনি একটা উপায় বলুন, কি করে আমার রাজত্বটা সেফলি রাখা যাবে, আমার প্রজাগুলি তাদের ইন্টারেস্ট দেখবার জন্য একজন দরকার আছে, সেই রাজাটি কোথায় থেকে পাবো? তখন উনি বললেন, দেখো আমার কাছে একটি পশু আছে, একটি গাই, সেই গরু হচ্ছে, তার নাম হচ্ছে নন্দিনী, সে দেবলোক থেকে ব্রহ্মা আমাকে দান দিয়েছিলেন, সেটা আমি নিয়ে এলাম দেবলোক থেকে। আমাদের বুঝতে হবে, এই রামের আগেও অনেক যে পুরুষদের যখন আমরা পড়ি, তখন ওরা কিন্তু এই যে ভূর ভুয় স্বাহা, এই 3টে লোকের মধ্যে তারা বিচরণ করতে পারে। আমরা ভূ ছাড়া তো আমরা বিচরণ করতে পারছি না, আমরা অথচ আমরা চন্দ্রলোকে গিয়েছি, আর মার্সে এখন আমরা এক্সপ্লোর করছি, সেসব করছি বটে, কিন্তু ওখানকার মানুষের সঙ্গে কিংবা ওখানকার যে লোকেরা আছে, যারা 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 মানুষ না হতে পারে, অন্য জীবে হতে পারে, তাদের সঙ্গে আমাদের কন্ট্যাক্ট এখনো হয়। কিন্তু সেই কালে এরা সব দিকে, এই যে 3টি লোকের মধ্যে ইজিলি ওদের ইন্টার কমিউনিকেশনটা খুব ভালো ছিল। এটা আমাদের মনে রাখলে তো আমরা আশ্চর্য হব না, যদি একটা পাখি যদি কথা বলে আমরা আশ্চর্য হব না, কেননা এই পাখির যে ভাষাটা মানুষরা জানতো, এই জন্য ওদের পাখির সঙ্গে কথা বলতে কোনো অসুবিধা নেই। যেমন রামায়ণে আমরা দেখতে পাচ্ছি, রাম যখন জটাইয়ের সঙ্গে কথা বলছে, জটাই এসে জিজ্ঞেস করছে সীতা দেবীকে, এরকম কথা হচ্ছে। তো এগুলি আমাদেরকে, একটা পশু, একটা পাখি কিন্তু রামের সঙ্গে সীতার সঙ্গে কথা বলছে, এটা কি সম্ভব বলে আমরা আজকে বলতে পারি, যেহেতু আমরা পাখিদের ভাষাটা ভুলে গেছি, আমাদের প্রচলন নেই। দেখুন একটু, আমি 52 years I was out of Tamil Nadu. Just because I was not in Tamil Nadu, when I came back to Tamil Nadu, I could not speak Tamil fluently. Though I could speak Bangla and Hindi and English, but not my mother tongue. কেন? বিকজ ওই প্রচলন ছিল না বলে। ওই ভাষাটা তুমি যদি রোজ বলতে থাকো, তখন প্রচলিত থাকে, তখন ওটা আসে। ঠিক সেই রকমই আমাদের এরকম পাখির ভাষাটা এককালে আমরা বুঝতাম, আমরা বলতাম। এটা রামায়ণের একটা উপকথা একটা আছে কাশীর রাজা সম্বন্ধে। কাশীর রাজা বসে আছেন, তার স্ত্রীর সঙ্গে ওরা একটা ডিনার করছেন, মানে খাচ্ছেন রাত্রিবেলা। তখন 2-3টে পিঁপড়ে ওইদিকে যাচ্ছে। তো রাজা ওটা খুব ইন্টেন্টলি দেখলেন পিঁপড়েকে, তো উনি বললেন, উনি হেসে ফেললেন। তখন রানী জিজ্ঞেস করলো, আমরা দুজন চুপচাপ খাচ্ছি, হঠাৎ তুমি হাসলে কেন? কি তোমার কিছু স্মরণ হলো? তোমার হঠাৎ মনে পড়লো কি কোনো কথা, যে হাসির কথা? উনি না না না, ওটা কিছু না বলে উনি এড়িয়ে যাচ্ছেন, কিছুতেই উনি বলছেন না। উনি যত না বলছেন ততটা রানীর আরো ইচ্ছা, তো শুনতেই হবে, এখন ছাড়বে না। সেও তো একটা জিদ ধরে রেখেছে, আমি এর কাছ থেকে বার করবো সেই কথাটি। তখন বললেন, না না কিছু না, এই যে দুটো পিঁপড়ে যাচ্ছিল তো, তারা একটু কথা বলছে,
সেই কথাটা শুনে আমি আর হাসি হয়ে, তার মানে উনি বুঝতেন, পিঁপড়ে যে কথাটা উনি বুঝতেন, এটাই বোঝা যাচ্ছে এখানে। তারপরে ওই কাহিনীটা ইন্টারেস্টিং কাহিনী, সেটা আমি একটু বলে দিই ব্রিফলি। তখন ওই রানী মহিলা ছাড়ছে না, তখন বলতে না তোমাকে বলতে হবে। তখন বলতে দেখো ওরা পিঁপড়ে দুটি যে কথা বললো, এখন আমরা যে কথা বলছি সেটা শুনে রাজা হাসবেন। রাজা হাসলে রানীর একটা কিউরিয়াসিটি হবে, তখন রানী জিজ্ঞেস করবে কি কথা। তো ইনি কি করবেন, ইনি যদি বুদ্ধিমান হন কথাটা না বলে উনি সম্ভব উনি এসকেপ করবেন, তবে ওনার আয়ুটা থাকবে। উনি যদি বুদ্ধিমান না হয়ে শ্রীবশ হয়ে উনি যদি বলে ফেলেন, ওনার মাথাটা এখন ফেটে যাবে। এই কথাটা শুনে উনি হাসলেন। এখন এই কথাটা উনি বলছে দেখো আমি কথা বললে একটা একটা জিনিস হবে, সেটা তোমার জন্য ভালো হবে না, এরকম করে ওকে বুঝাচ্ছেন ইনডাইরেক্টলি। কিন্তু সেই মহিলা তো ছাড়বে না, তো না তোমাকে বলতেই হবে, যা কিছু হোক তোমাকে বলতে হবে। তখন উনি বলে ফেললেন যে পিঁপড়ে এগুলি কথা বললো। ও যখনই বললেন তখন তার মাথাটা 100 টুকরো হয়ে পড়ে গেল। তখন ওই রানী খুব মানে খুবই খারাপ লাগলো তার, এরকমই কম্পেল করলাম কেন এরকম করে। তো এটা থেকে বোঝা যাচ্ছে এই যে পশু পাখি এদের ভাষা যে আছে, সে তারা তো কথা বলছে নিজেদের মধ্যে, না হলে কি করে এটা ওদের জীবনগুলি। আমরা আজকাল ইউটিউবে অনেক কিছু আসে, আমাকেও কেউ দেখে, বিকজ আই এম লাভার অফ ওয়াইল্ড লাইফ, তো আমাকে অনেকে পাঠায়, সেটাতে আমি দেখতে পাচ্ছি একটা একটি হরিণ ওই এসেছে, তার বাকি যে বড় হরিণগুলি সেগুলি দূরে তারা ঘাস খাচ্ছে। একটা পন্ড মতো আছে, সেখানে ছোট বাচ্চাটি হরিণ এসেছে ওই যে জল খাবার জন্য। সেই সময় একটা বিরাট একটা ক্রোকোডাইল, এটা কি বলে ক্রোকোডাইলকে, তো কুমির এসে ওকে ধরেছে, ধরে ওকে টানছে ভিতরে। সেই সময় তার পাশে একটা বিরাট রাইনোসরাস, সেও স্নান করছে সেই পুকুরে। সেই রাইনোসরাস দেখছে এই যে হরিণকে যখন ডাকছে, অন্য হরিণরা চলে এসেছে, কিন্তু তারা কিছু করতে পারে না, ক্রোকোডাইলের সঙ্গে তো লড়াই করতে পারে না, তারা অসহায়, তারা দেখছে। কিন্তু তারা কাকে দেখছে, ওই রাইনোসরাসকে দেখছে। তখন রাইনোসরাস চলে এসে ওই ক্রোকোডাইল বাচ্চাটিকে আলাদা করে একে সেভ করছে। এখন এতগুলি যে হতে পারে, এটা কি বিনা ভাষা হতে পারে? একটু চিন্তা করে দেখো তো, কিছুটা তো কমিউনিকেশন আছে ওদের মধ্যে। ওই হরিণের মা কিছু আর্তনাদ এটা লাগিয়ে দিয়েছে, সেই জন্য ওই রাইনোসরাস দেখেছে, বাহ এটা তো এখন প্রোটেক্ট করতে হবে, সে এসে প্রোটেক্ট করছে। এরকম এদের যে ভাষাগুলি আছে, আমি তো রোজ এখানে শুনি, সকাল সকাল বেলা কত যে পাখি, এখানে যে আওয়াজ, এলগিরিতে অনেক পাখির আওয়াজ শুনতে পাচ্ছি। এখন আমি পাখির আওয়াজ থেকে কোন পাখি ডাকছে এটা বুঝতে পারছি। আমরা কথা ছিল আমরা বলি তো ওই পাখি ডাকে বলি, তার মানে কি একটা ভাষা আছে বলে তো ডাকছে ওটা। তো ডাকা মানেটা কি, আমাকে যে ও কিছু বলছে আমাকে। তো এরকম করে আমি দেখতে পাচ্ছি যে হরিণ, এই যে আমার হরিণ এখানে মাঝে মাঝে আসে আমাদের পুকুরে, কিন্তু আমাদের আশ্রমের দরজার সামনে, আমার জানলার সামনে একটি পাখি আসে রোজ, সেটা হচ্ছে ময়ূর, মুরগানের যা বাহন সেটা। সে আসে, সে আমার জানলাতে টক 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 করবে, তারপরে একটা ডাকে, সেই ডাকটা বুঝে আমাকে ইমিডিয়েটলি গিয়ে আমি ব্রহ্মচারীকে বলি সঙ্গে সঙ্গে তুমি গিয়ে 7টার সময় সকালবেলা একটু রাইস দিয়ে দাও, ব্যাস চালটা দিয়ে দিলে ও বেশ খেয়ে যাবে। এখন এদের একটা ভাষা আছে, এই ভাষাগুলি ওরা জানতে পারে বলে এটাই, সেজন্য আমাদের কোনো বিস্ময় হওয়ার কোনো দরকার নেই। এককালে এই শক্তিটা আমার ছিল, কিন্তু আমরা আজকাল ওটা হারিয়ে ফেলেছি। এইরকমই অনেক কিছু। আফটার 10 years নেক্সট জেনারেশন যেটা আসবে, তাদেরকে আপনি জিজ্ঞেস করুন 300 into 400 how much, they will not be able to tell. They will immediately go to the gadget and put it and then give the result. তার মানেটা কি, শক্তি যেটা ছিল আমাদের মনের মধ্যে আমরা ক্যালকুলেট করতে পারতাম, সেই শক্তিটা আমরা ধীরে ধীরে ওটা না ইউজ করে করে সেই জন্য আমরা হারিয়ে ফেলছি। সেই রকমই আমাদের বুঝতে হবে এই রামায়ণ কথার কিছু কিছু কথাগুলি।
এখন আমি সাবজেক্টে আসি। এখন যে রামকে কৌশিকা কি স্টোরিটা বললো দিলীপের সম্বন্ধে, দিলীপ রাজার কোনো সন্তান ছিল না, সে বশিষ্ঠ মুনির কাছে বলছে। বশিষ্ঠ মুনি বলছেন দেবলোকে থেকে আমি এনেছি নন্দিনীকে। নন্দিনী হচ্ছে একটা পশু, একটি গাই, গরু। সেই গরুকে তুমি যদি সেবা করতে পারো, তোমার স্ত্রীকে নিয়ে এসে দুজনে মিলে আমার ডায়েরি ফার্ম যেটা আছে সেখানে গিয়ে গরুকে তুমি সেবা করতে পারো, তোমার একটা সন্তান হওয়ার ভাগ্য হতে পারে। তো আমরা এটা দেখেছি, পণ্ডিতরা যাদের বাচ্চা হচ্ছে না তারা যদি পণ্ডিতের কাছে যায়, জ্যোতিষীর কাছে যায়, তখন এই একটা উপায় দেয় ওরা, যদি সন্তান ভাগ্যের দরকার আছে তুমি শিবকে উপাসনা করো, ওটা নাম্বার 1। সেটা আমরা অজর লাইফে দেখলাম। আর একটা আছে গুরুদের সেবা করলে সন্তান ভাগ্য হবে, এটা শাস্ত্রে বলা আছে। তো এই জন্য উনি কি বললেন, আমার কাছে তো গুরু আছে, তো তোমরা এসে এখানে সেবা করো। তো দিলীপ রাজা এত যে সুখভোগে যিনি ছিলেন প্যালেসের মধ্যে, আর বিরাট রাজা উনি, 9 আশ্রমের যজ্ঞ উনি করেছেন। 9টা আশ্রমের, একটা আশ্রমের যজ্ঞ করতে গেলেই তো প্রাণ যায়, কিন্তু উনি 9টা আশ্রমের যজ্ঞ করে সেরকম প্রসিদ্ধ হয়েছে। সারা ভারতে উনি এসেছিলেন। সেই সময় পান্ডের দেশ, মানে সাউথের যে দ্বীপ, সাউথের পান্ডে দেশ ছিল, সেই রাজাকেও ডেকেছিলেন, নিমন্ত্রণ করেছিলেন বলে পুরাণে লেখা আছে। তার মানে দেখো পুরো ভারতের উপরে তার দিলীপে যে সকলে মেনে নিল সে হচ্ছে একজন চক্রবর্তী, শুধু রাজা নেই, উনি দেশের চক্রবর্তী, ভারত দেশের চক্রবর্তী, এটা মেনে নিল। সেই রকম দিলীপ রাজা সেই স্ত্রীকে নিয়ে বশিষ্ঠ মুনির কুটিয়াতে এসে উনি ওনাকে একটা ঘর দেওয়া হলো, ওখানে উনি থেকে ওখানে এই নন্দিনীর সেবা করে যাচ্ছে। আর নন্দিনী তো খুব খুশি, আর নন্দিনী আর বশিষ্ঠমণি কথা বলতে পারতো, ওরা দুজন কমিউনিকেট করতে পারতো। ডেইলি নিয়ে এসে জিজ্ঞেস করছেন কি সেবাটা ঠিক চলছে, আর নন্দিনী বলতো হ্যাঁ খুব ঠিক চলছে, খুব আমার ভালো লাগছে। তো এরকম করে সেবা মানে একটা গরুর সেবা মানে কত রকম সেবা, সেই গরুকে সবসময় ড্রাই রাখতে হবে। আমি কোনো পোল্ট্রি বলছি, যেখানে গায়েরা থাকে সেখানে আমি যদি যাই, সেখানে গিয়ে গোশালাতে গেলেই আমি প্রথমে এটাই দেখি এই গরুগুলি ড্রাই আছে কিনা, সুস্থভাবে তাকে ভালো করে এটা রাখা আছে কিনা। সেটা কি করে জানো, এই যে নিচে সেটা সে তার গরুটা তো সে তার মূত্রটা হবে সে ওখানেই পড়বে, ও তো জানে না একটা ল্যাট্রিনে গিয়ে যেতে হবে বলে। আর তারপরে সমস্ত জিনিস অপরিষ্কার থাকে, সেখানে গিয়ে পরিষ্কার করাটা একটা বিরাট সেবা, সেটা উনি করছেন। তারপরে দুধ করছেন, তা ওখানে দুধ নিচ্ছেন, এইরকম করে বহু রকম সেবা আছে গরুদের। তারপরে গ্রেজিং এর জন্য নিয়ে যাওয়া নন্দিনীকে, আর ভালো ভালো যেখানে গাছ থাকে সেখানে সেই ক্ষেত্রে নিয়ে যাওয়া, এইরকম করে উনি করে যাচ্ছেন। তো উনি 1 মাস হলো, 2 মাস হলো, 12 মাস হয়ে গেছে। তখন নন্দিনীকে উনি জিজ্ঞেস করছেন একদিন, আচ্ছা তোমার সেবাটি তো 1 বছর হতে চললো, তারা খুবই একজন রাজা এইরকম ভাবে তোমার কাছে এসে বসে উনি সেবা করে যাচ্ছেন, উনার উপরে তোমার কৃপা দৃষ্টিটা কখন হবে? তার মানে কি, তুমি কখন তাদের এই যে বাচ্চা পাওয়ার জন্য সশক্ত করবে, এটাই উনার জিজ্ঞাসাটা। তো সেটা নন্দিনী বুঝতে পারলো, ও বললো একটা মাত্র টেস্ট আছে, আমি টেস্ট করে তারপরে আমি তাদের কৃপা করব, এটা বললো। তো বৈশিষ্ট্য মণি বললেন হ্যাঁ ঠিক আছে। তো নেক্সট ডে ওরা নিয়ে যাচ্ছে, সেদিন আশ্চর্য, এই নন্দিনীর একটা মায়া। নন্দিনী দেবলোককে একটা গুরু, মনে রাখবেন আমাদের আর্টারি গুরু নেই, সেই জন্য তার একটা শক্তি আছে, বিভিন্ন রকম শক্তি আছে। সেই জন্য একটা মায়াতে কি করলো, ওখানে কোনো গাছ পাওয়া যাচ্ছে না। তো এই রাজা দিলীপ আর তার স্ত্রী এই নন্দিনীকে নিয়ে নিয়ে যাচ্ছে, যাচ্ছে 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 যাচ্ছে, একটা জঙ্গল মতো দেখছে, সেই জঙ্গলের মধ্যে ঢুকে আছে। সেই জঙ্গলের একটা একটা গুফা মতো আছে। তো ওখানে কিন্তু বেশ জাস্ট গ্রো করা একটা খুব মানে গ্রিন গ্রাস ওটা দেখতে পেয়েছে আশেপাশে। তখন নন্দিনীকে ওখানে ছাড়ছে। তো নন্দিনী খুব খুশি হয়েছে, যেন ও কি করছে, ঘাসগুলি খাচ্ছে। সেই সময় ওই গুফা থেকে একটা টাইগার, একটি বাঘ আসছে। সেই বাঘটা দাঁড়িয়ে আছে, রাজা দিলীপও দেখছেন।
তার স্ত্রী দেখছে, তার স্ত্রী তার পিছনে গিয়ে দৌড়ে আছে, বলছে এই বাঘ এসেছে, তখন কি হবে? তখন রাজা দিলীপ বললেন, দাঁড়া, ও কি করছে দেখা যাক, ও কাকে অ্যাটাক করে দেখা যাক। সেই সময় ওই বাঘটি নন্দিনীর উপরে ঝাঁপিয়ে পড়ল, ওই নন্দিনীকে বসালো, চারটে পা মুড়িয়ে সেই নন্দিনীর উপরে বসে তার গলাকে ধরেছে, এমন করে হাত দিয়ে ধরেছে তাকে যে কোনো সময় কান্দে তাকে মেরে দেবে। এই বাঘটি যখন এরকম বসে আছে, ওই বাঘটি কিন্তু কথা বলছে, এখানে সেটাই ইম্পর্টেন্ট। বাঘটি রাজাকে দেখছে, এখানে থাকো না, তুমি তুমি সহ্য করতে পারবে না, তুমি 1 বছর যে সেবা করেছিলে এই নন্দিনীকে আমি এখন মেরে খাবো, এই হচ্ছে আমার ফুড, আজকে আমার খাওয়া, সেই তোমরা চলে যাও। তখন রাজা দেবী বলছেন, হে বাঘ, তুমি যে নন্দিনীর উপরে তুমি আক্রমণ করেছো, এটা মোটেই ভালো নেই। আমার প্রজা তারা আরেকজন রাজাকে চাইছে আমার পরে, সেটার জন্য আমি তপস্যা করছি, ওকে সেবা করছি। তুমি তাকে যদি নিয়ে চলে যাও, তো প্রজার কাজটা কি করে ফুলফিল হবে? সেটা প্রজার কাজ আমি না করতে পারি, আমি তো সেই রাজার কাছে রাজা থাকারই আমি উপযুক্ত নেই, আমার তো রাজা থাকলে ওটা নষ্ট, সেই জন্য তুমি ওই নন্দিনীকে ছেড়ে দাও। তখন বাঘটি নন্দিনীকে ছেড়ে দিল, সে তার কাছে এলো, হে রাজা, তোমার কথাটা আমি বুঝলাম, তোমার যে ডায়লেমাটা বুঝলাম, তুমি প্রজার ভালোর জন্য একটা উত্তরাধিকার জন্য তুমি খুঁজছো, সেই জন্য তুমি সেবা করছো, সেই সেবা করে তুমি একটা পুত্র লাভ হবে, আমি ওটা বুঝতে পারছি, কিন্তু আমার খাওয়াটা আজকে হবে না, আমি কি উপাস করব? এই প্রশ্নের তখন রাজা তার স্ত্রীকে দেখছেন, স্ত্রী তাকে দেখছে, একটা স্ত্রী একটা ইঙ্গিত করলো, কি দেখো কিরকম মহিষী সেই মহিলা, মানে রাজা খুব হাইয়েস্ট গুণ থাকলে তার স্ত্রীও তো সেরকম হবে, নাহলে রামকৃষ্ণের স্ত্রী শারদা একটি অর্ডিনারি একটি জয়রাম বাটির মেয়ে বলে আমরা ভাবতে পারি না। তো রামকৃষ্ণ পরমহংসের মতো একটা লোক যদি হয়, তার স্ত্রী কিরকম হবে? ঠিক সেরকম এখানে দেখো, এখানে সেই বংশে তো এলেন ঠাকুর। তো এখন দেখো, এটা আশ্চর্য, এখানে বলা হচ্ছে তার স্ত্রী একটা ইঙ্গিত করলো চোখ দিয়ে। কি ইঙ্গিত করলো? রাজা তখন বলছেন বাঘটাকে, হ্যাঁ তোমার কোশ্চেনটাও খুবই ঠিক আছে, তুমি আজকে একটা ভালো একটা আহার পেয়েছিলে, সেই আহারটা তুমি ছেড়ে দেবে আর তুমি বুকে থাকবে, এটা আমি চাই না, আমার শরীরটা তুমি খাও, বলে উনি তার বাঘের সামনে পড়ে যান। তখন নন্দিনী দেখে আবার, নন্দিনী এটা এক্সপেক্ট করিনি। এখন সেই লোকটি যদি না থাকে, বাচ্চাটি হবে কি করে? বাচ্চাটি না হলে হলো, আমি যে আরাধ্য দেবতা আমার আজকে যে নন্দিনী, তার কোনো অপকার হতে নেই, এইরকম ভেবে ও কি করলো, তার নিজের শরীরটা দিতে বেশি ওখানে বসে এলো। তখন নন্দিনী ওই বাঘটা চলে গেল, কত হলো সব আগের মতো জায়গাতে ওরা চলে এসেছে। তখন নন্দিনী বললো, হে রাজন, তুমি যে নিজেকে স্যাক্রিফাইস করতে তুমি উদ্যত হলে, এটা আমার খুব ভালো লাগছে, এটা আমি কোনোদিন এক্সপেক্ট করিনি, আমি অন্য কিছু তুমি করবে ভাবছিলাম, কিন্তু তোমাকে পুত্র সন্তান নিশ্চয়ই হবে, বলে তার সে আশীর্বাদ করছে। তারপরে ওরা রাজত্ব ফিরলেন, তারপরে তার ছেলে এলো। এদের দেখো এরকম মানদাতা আমরা বলি না, মানদাতা আমলের থেকে এসেছে, অনেক আগে থেকে, তার মানে এই মানদাতাও এরকম ছিল। মানদাতা কি ছিল? রাজত্বই ছেড়ে দিল, ও স্যাক্রিফাইসটা এত সুন্দর। ওইরকম রঘু রাজাও এরকম অনেক স্যাক্রিফাইস। তার মানে আগের যে বংশে এসেছিল, রামের আগে, দশরথের আগে, তারা প্রত্যেক জনের একটা জীবনীতে আমরা পড়লে আশ্চর্য হবো, একটা পার্টিকুলার ক্লাস অফ পিপল they were all, what was there, they were all সত্য সুন্দর, মানে সত্যকে রক্ষা করবে, এটাতে কিছুতেই ছাড়বে না। দশরথ এমন ছিল, সত্য কথা উনাকে তো কি বলা যায়। সেই দশরথটি এখন ওকে আজার কাছে এসে গেছে, আজও খুব খুশি হলো, তো তার স্ত্রী ইন্দুমতিও খুব খুশি হলো, একটি বাচ্চা এখন এসেছে, সেটাই রাজা হবে পরবর্তী, সেই চিন্তাটা ওদের দূর হয়ে গেল। এখন দশরথকে তারা গুরুকে পাঠিয়ে অনেক কিছু খালাগুলি শেখাচ্ছে, একটা বিদ্যা শিখছে, সেও ভালো করে শিখে যাচ্ছে। কিন্তু এত ইয়াং বয়সে দশরথের
একটা আশ্চর্য কিছু লাগে। কি লাগে? তার যে গ্রাস্প করা শক্তি অত্যন্ত, যেমন আমরা ঠাকুরের সম্বন্ধে বলছি না, উনি যে কোনো বিদ্যার্থীতে বসলে 3 দিনের মধ্যে মাস্টার হয়ে যায়। 64 কালা, 64 তান্ত্রিক সাধনা 3 দিন করে উনি মাস্টার হয়ে গেলেন। তো অবাক হয়ে গেল ভৈরবী ব্রাহ্মণী, এটা কি? আমরা কত জন্ম নিই একটা বিদ্যা শিখতে গিয়ে, কিন্তু ইনি তো ছাট করে উনি 3 দিনের মধ্যে পেয়ে যাচ্ছেন। তারপরে অবাক হয়ে গেলেন ঠাকুরকে দেখে। আমি 6 মাস যেটা নিলাম অদ্বৈত সাধনা করে অদ্বৈত সিদ্ধি পাওয়ার, উনি 3 দিনের মধ্যে পেয়ে গেছেন। এইরকম করে একটা গ্রাস্পিং করা, সেটা দশরথের একটা বিরাট এটা ছিল। তার গ্রাস্পিং এর মধ্যে দুটো পয়েন্ট। একটা হচ্ছে সে নিপুণ হয়ে গেছিল ইন ফিল্ডিং দ্য bow and arrow। তো এই যে অস্ত্রকে প্রয়োগ করা, সেটাতে he became expert, number one. And number two, he had his keen understanding of the sound of the any being। তো যদি কোনো একটা শব্দ হয়, সেই শব্দ কোত্থেকে আসে, মানে কোন দিশা থেকে আসে, এটা উনি ভালো করে বুঝতে পারতেন। কোন কার শব্দ এটা নেই, কোন দিশা থেকে আসে। আমাদের 10টি দিশা আছে বলি আমরা, পুজোর সময় আমরা যখন ফুল দিই 10টি দিশা করি। আমরা জানি মেইনলি 4টি দিশা, কিন্তু 4টি দিশা মাঝখানে একটা দিশা আছে, সেগুলি আমরা জানি, তাই না? তো সেই মাঝখানে এগুলি থেকে 8টি দিশা হয় আমাদের অ্যারাউন্ড। তারপরে 2টি দিশা আছে, একটা হচ্ছে উপরে, একটা আমার পায়ের নিচে, এটা করে 10 দিশা বলা হয়। তো 10 দিক আছে এটা। এই 10 দিকে একজন যদি বিচরণ করতে পারে, সে হচ্ছে দশরথ। আর এ তো সুইফট, ওর যে প্রতাপ ধীরে ধীরে সব জায়গাতে স্প্রেড হতে লাগলো। ইন্দ্র যখন এলো, বললাম না, এই 3টে লোকে পূর্ব সহ মধ্যে তারা ইজিলি ইন্টারকমিউনিকেট করতে পারে, এই জন্য ওদের কোনো অসুবিধা। তো ইন্দ্র একদিন এসে দশরথের সঙ্গে দেখা করছে, তো বলছে, অশোকেও দেখা করলো, তার বাবার সঙ্গে দেখা করে এই কথাটা বলছে। যেমন রামের কাহিনীতে আমরা দেখছি, বিশ্বামিত্র মুনি এসে দশরথ কাছে বসে রামকে চাইছেন, আমার সঙ্গে একটু পাঠাও বলে। সেই রকম ইন্দ্র এসেছেন, অশোককে বলছেন, আমি তোমার পুত্রকে আমি চাইছি, আমার একটু অসুবিধা হয়ে গেল, একটা আসুরকে আমি মারতে পারছি না, সেটা এত সুইফট কাজ করছে সেই আসুরটি, আমি তাকে সামলাতে পারছি না, তোমার ছেলেটিকে দাও, আমি নিয়ে যাচ্ছি দেবলোকে। তখন উনি বলছেন, হ্যাঁ ঠিক আছে নিয়ে যাও। তখন সদ্য দশরথ বিয়ে করেছে কাকে? কৈকেয়ীকে। কৈকেয়ী খুব ইয়াং সেই সময়, দশরথ ইজ অলসো ইয়াং। তো কৈকেয়ী বললো, আমি তোমাকে একা ছাড়তে যাব না, আমি যাবো তোমার সঙ্গে। ঠিক আছে এসো। তো কৈকেয়ীর একটা গুণ ছিল চ্যারিটা সে খুব ভালোভাবে চালাতে পারে, সেটাও শিখেছে। কে দেশের রাজা, তার মেয়ে। এখন এই যে কৌশল্যা, কৈকেয়ী আর সুমিত্রা, সিরিয়াল হবে কৌশল্যা, তারপরে সুমিত্রা, তারপরে লাস্ট হচ্ছে কৈকেয়ী। তো এই 3 রানীর সম্বন্ধে বলতে গেলে আমাদের 3টে ক্লাস দরকার আছে, এক একজন রানীর সম্বন্ধে অত ম্যাটার আছে এদের সম্বন্ধে, ওদেরকে পরে আমরা দেখবো। রামের আগে হয়তো আমি শেষ করবো ওটা, রাম আসার আগে। কিন্তু এটা দেখো, এই যে এখন আমরা দশরথ সম্বন্ধে বলছি, তো কৈকেয়ীকে উনি নিয়ে যাচ্ছেন দেবলোকে। এখন সে চ্যারিয়টটা চালাবে, রথটা চালাবে। তখন ওই আসুরটি ইন্দ্রের সঙ্গে যখন যুদ্ধটা লাগলো, তো হেল্পের জন্য দশরথ গিয়েছে। এই 10 দিশাতে, 10টি দিশাতে ওই আসুর বিচরণ করছে এত সুইফটলি, আর এই রথটাকে কৈকেয়ী খুব সুন্দরভাবে ওটা চালালো। সেই 10টি দিশাতেও উনি যে কোনো দিশাতে থাক, দশরথের বাণ একটা গিয়ে পড়বে, একটা পা কাটলো, তারপরে হাত কাটলো, তারপরে এক একটা করে তার হৃদয়ের মধ্যে যখন বাণটা ঢুকলো, তখন ও মরে গেল। এখন সেই জন্য এই যে একসঙ্গে যারা দেখছে, ইন্দ্রদেব বলছেন দশরথকে, তোমার যে সাহস আমি তো পরিচয় পেয়েছি আজকে, তুমি যে 10টি দিকে, তুমি যখন চ্যারিয়টটা নিয়ে, রথটা নিয়ে তখন তুমি ওর সঙ্গে যুদ্ধ করছো, মনে হলো
10টা রথে তুমি বসে আছো, আমার চোখের সামনে 10টি দশরথকে দেখলাম। তো সেটা সেই জন্য তার নাম আর একটা কাসাল নেম, সেটা হচ্ছে দশরথ বলে পড়লো বলে আর একটা পুরাণে পড়ছে। এখন হোক অথরিটিস, তাকে আমরা দশরথ বলেই জানি, তার আগের নামটা আমাদের দরকার নেই। এই দশরথটি এইরকম যে প্রতাপবান, তো তিনি এইরকম করে তার ধীরে 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 তার প্রতাপটা বাড়ছে, তার গ্লোরিটা সব জায়গাতে যাচ্ছে। এখন উনি রাজা হবেন, তো রাজা হয়ে গেলেন, ঠিক আছে। এখন রাজা হয়ে কি তার কর্তব্য? এখন সেম থিং, পুত্র ভাগ্য নেই। কৌশল্যাকে প্রথমবার মহিষী করে নিলেন। এখন এখানে একটা কথা আমার বলার উচিত, যে রামায়ণ পড়বার সময় এখন আমরা অনেকে ক্রিটিসাইজ করে না, দশরথ কাছে জন্ম নিয়ে শ্রী রামচন্দ্র একপত্নী ব্রতী হলেন কেন, এই একটা কোয়েশ্চেন আসে। এটা যারা ক্রিটিসাইজ করে ওরা এই পয়েন্টটা নিয়ে আসে, তুমি রামের এক পত্নী ছিল ঠিক আছে, এটা আমরা বুঝলাম, কিন্তু তার বাবার তো এক পত্নী ছিল না। এই কথাটা ওরা একটা অফেন্সিভ ওয়েতে ওরা ঢুকে। এখানে তামিলনাড়ুতে এরকম অনেক গ্রুপ আছে, তারা বলে DK গ্রুপ বলে একটা আছে, তারা রামকে সবসময় মানে ট্রাবল দিয়ে যাচ্ছে। যদিও আমরা যে হিন্দুরা অত কেয়ার করে না ওই কথা বলি, কিন্তু ওরা লিখে যাচ্ছে, ওরা বই লিখছে, ওরা টিভিতে আসছে, ওরা সিনেমা তৈরি করে। এই যে মুভিজ, মানে তো তুমি জানো সারা ভারতে আমরা মুভির প্রতি একটা স্পেশাল ইন্টারেস্ট নিই, সেই মুভিতে ওরা নিয়ে আসে এই কথাগুলি, রামকে ক্রিটিসাইজ করা, দশরথকে ক্রিটিসাইজ করা, এইসব করে নিয়ে আসছে। মানে এথিস্ট গ্রুপ এটা, সেটা খুব সক্রিয় আছে তামিলনাড়ুতে। এইরকম সক্রিয়তা অন্য অন্য স্টেটে আমি দেখতে পাচ্ছি না, সেখানে অনেকে ভক্ত লোকেরা আছে, কিন্তু এখানে এই স্টেটে তামিলনাড়ুতে একটা বিরাট একটা গ্রুপ তৈরি হয়েছে। তারা কিন্তু এথিস্ট, they don't believe in any of these Puranas. They say all the Puranas are just imaginary things, এরকম করে ছেড়ে দেয়। এখানে আমাদের বুঝতে কি অসুবিধা হচ্ছে, দশরথকে 3 জন কেন তার পট্টাভিষেক হলো, 3 জন মহিষীকে উনি কেন তার কাছে রাখলেন, একটা প্রশ্ন। তারপরে বলা হয় 12,000 তার স্ত্রী ছিল, এটাও লেখা আছে। এটাও রামায়ণে পড়ে এটা আশ্চর্য হয়ে যাচ্ছে, 12,000 স্ত্রী তার। এটা তো আমরা আজকে দিনে দেখলে মানুষের সম্বন্ধে এটা তো ভাবা যায় না। 2 জন স্ত্রী রাখলেই এখন হিন্দু সিভিল ল তোমার উপরে চলে আসবে, ইউ ক্যানট কিপ 2 ওয়াইফস। এখন 12,000 উনি রেখেছেন, এগুলি মানে জাস্ট ইমাজিনারি স্টোরি, এবার ছেড়ে দেয়, কিন্তু তা নাই। সেখানে একজন খুব সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন, কৃষ্ণন বলে একজন স্কলার, উনি বলছেন সেই দিনের সময়ে একটি রাজা যদি আরেকটা জায়গাতে গিয়ে তার অপোজিট জায়গাতে উনি যদি যুদ্ধ করে উনি জয়ী হন, তখন যিনি পরাজিত হলেন তাকে তার কিছু দেওয়া দরকার আছে। এখন যিনি পরাজিত হয়েছেন তিনি তার সঙ্গে যে দুশ্মনীটা সবসময় রাখা যাবে না, রাখলে তো উনি তো হারিয়ে ফেলবেন। সেই জন্য কি করে তার সঙ্গে একটা বন্ধুত্ব চলে আসছে। তখন এই রাজাটি কি করেন, তিনি বন্ধুত্ব যখন হাতটা বাড়ান, তাকে ওই পরাজয় রাজা বলে না করে তাকে তার পদবিতে আবার রেখে তাকে উনি দেখেন পান। তখন উনি যে গিফট হিসাবে উনি কি দেবেন, ওটা রামায়ণের, বাল্মীকি রামায়ণের ওটা একটা ডিসক্রিপশন আছে, সেই শ্লোকটা 4-5টি শ্লোক, ওটা আমি পড়ছি না এখানে। ওটাতে গিফটের মধ্যে আছে গোল্ড, সিলভার, তারপরে রথ, অনেকগুলি রথ তৈরি করে পাঠাতে হবে। তারপরে এইরকম যে তার মেয়ে যদি থাকে তার মেয়েকেও দিয়ে দেবে, তোমার সঙ্গে বিয়ে করে দিলাম বলে রাজার সঙ্গে দিয়ে দিল। সেই মেয়ে তো একা যাবে না, মেয়ের আবার অনেকগুলি ফ্রেন্ডস থাকে, এই সবাই ফ্রেন্ডস যাবে। মানে একটা সোসাইটি উইল মুভ উইথ দ্য গার্ল when she is married to a king. এই জন্য এরকম সুমিত্রা মগধ রাজ্য থেকে এলো, কৌশল্যা কুশল রাজ্য থেকে এলো, কে রাজ্য থেকে এলো। তারা কিন্তু একা আসেনি, তারা সবকিছু এরকম করে নিয়ে এসেছে। এখন রাজা যে মেয়েটিকে বিয়ে করেছেন, মেয়ের সঙ্গে যত লোক এসেছে তাদের তো কোনো হাজবেন্ড হলো না, তো তারা কিভাবে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হবে? তখন তারা বলবে
দশরথ হচ্ছে আমার হাজব্যান্ড। এইভাবে শ্রীকৃষ্ণ কি দিল 16,000 প্রিন্সেসকে শ্রীকৃষ্ণ কংসের কারাগৃহ থেকে বিদায় দিলেন। তারা সব বাইরে এলো। ওরা বললো আমরা 10 বছর এই কারাগৃহে আমরা আছি, আমাদের এখন মা বাবা আমাদের বাড়িতে গেলে নেবে না আমাদের। তখনকার সোসাইটিটা দেখো, আমাদের একটা রাত্রি তুমি বাইরে থাকলেই তোমাকে হাজবেন্ড তোমাকে নেবে না। রামায়ণে আমরা দেখতে পাচ্ছি সেই দেবী কি বললো তার স্ত্রীকে, এক রাত তুমি বাইরে গিয়ে পরের বাড়িতে গিয়ে তুমি থেকে এসেছো, তোমাকে আমি স্ত্রী হিসাবে নেব না, আমি কিন্তু রাম নই। এরকম করে সেই লোকটি বললো, তার তো সেটা রাম শুনলেন। তারপরে না সীতাকে বাইরে পাঠাবার সেই প্ল্যানটা হলো। তো সেই জন্য এই সোসাইটিটা ওই রকম। সেখানে এর আমরা বাড়ি ফিরে গিয়ে কি আমাদের সোসাইটিতে কি পজিশন থাকবে, তখন শ্রীকৃষ্ণ বলছেন তোমার সবাইকে আমি বিয়ে করলাম আজকে, আমি তোমাদের হাজব্যান্ড। কেউ যদি জিজ্ঞেস করলে কৃষ্ণ হচ্ছে আমার হাজব্যান্ড বলবে, তোমার সোসাইটিতে একটা 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 স্থান তোমার রইল। তো it doesn't mean that what we understand the present day status, the marriage and keeping a wife etc, not like that. তো এইরকম দশরথ কাছে এই সব মেয়েরা এসেছে। এখন 3 জন মেয়ে কেন উনি বিয়ে করলেন তার একটা কারণ আছে। এরা কিন্তু 3 জন হচ্ছে ইম্পর্টেন্ট, অন্যদের ওরা হাজব্যান্ড বলে ভাবলেও তাদেরকে কিন্তু স্ত্রী হিসাবে উনি কোনোদিন ওদের কাছে ব্যবহার করেননি। দশরথ হচ্ছে খুব সৎ লোক। তিনি কি করলেন, কৌশল্যাকে বিয়ে করে 8-9 বছর হবার পরে কোনো সন্তান নেই, এটা দেখে তখন পরামর্শ করলেন মন্ত্রিসভা। উনার 8 জন মন্ত্রী ছিল, তার মধ্যে একজন সুমন্ত্র। সুমন্ত্র কিন্তু শুধু চ্যারিটের নেই, শুধু রথ চালাবার লোক নেই, শুধু সারথি নন, সুমন্ত্র হচ্ছে বিরাট একটু মেধাবী। তো অনেক উনার দশরথের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সেই রকম লোক, সেই লোকটি আবার রামেরও পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে উনি কাজ করলেন বুড়ো বয়সে। সেই সুমন্ত্র হচ্ছে একটি। তো সুমন্ত্র বলল আপনাকে আরেকজন মেয়েকে, কে কে দেশের একটি মেয়ে, তার রাজার মেয়েটি রেডি আছে, তাকে আমি কথা বলছি, তো আপনি যদি রাজি হন আমি সেই মেয়েটির সঙ্গে আপনাকে বিয়ে করার ব্যবস্থাটা করব। তো সুমন্ত্রকে উনি পাঠালেন কে কে রাজে, দশরথ রাজা পাঠাচ্ছেন। তো দশরথ থেকে একজন মন্ত্রী আসছেন, কত বড় কথা। কে কে রাজা খুব খুশি হয়ে উনি বসলেন। তারপরে কথাটা তো হলো, কি কথা, তো আপনার মেয়ের হাতটা আমরা চাই। দশরথ রাজাকে উনার একটা বিরাট একটা দায়িত্ব আছে নিজের প্রজার প্রতি। উনার পরে একটি সন্তান হলেই তখন তাকে রাজা করবে। এইরকম করে উনি কথা বলতে বলতে ঠিক মহাভারতের কাহিনীটা, ভীষ্মের কাহিনীটা আমার মনে পড়ছে এখানে। আপনারা জানেন ভীষ্মকে কিভাবে, যেটা যখন গেল ভীষ্ম কেমন হলো সেই ছেলেটি সত্যব্রত যখন গেল, সে যে মছলি যে রাজার কাছে, তার কাছে বললো আমার মেয়েকে আমি দিতে পারি তোমার বাবাকে, রানী হয়ে রাখবেন ঠিক আছে, কিন্তু তুমি যে প্রথম ছেলে, ওর পরে তুমি তো রাজা হবে, এটা তো আমি মানতে পারবো না। আমার মেয়েকে যদি দিই তোমার বাবাকে অ্যাজ এ ওয়াইফ, তো তার পুত্রই রাজা হতে হবে। এটা কি তুমি মানতে রাজি আছো? তার মানে তুমি রাজত্বতে আকাঙ্ক্ষা রাখবে না, তুমি ছেড়ে দিতে হবে। এটা শুনে অবাক ভীষ্ম স্টান্ড হয়ে গেলেন। বিষ্ণু মানে যে সত্যব্রত, সে স্টান্ড হয়ে গেলেন। কিন্তু পরের মুহূর্তে বলছে, ভাবছে, সেই 1 সেকেন্ডের মধ্যে ভেবে নিল কিরকম ছেলে দেখো, আমার বাবা আর বাবার সুবিধের জন্য, বাবার সুখের জন্য আমি এটা মানলে কি অসুবিধা, পালন করব, আমি বিয়ে করব না, আমার কোনো সন্তান আর হবে না টু ক্লেম দ্য রাজত্ব, আমার সঙ্গে এটা শেষ হয়ে যাবে। এইরকম ভেবে সঙ্গে সঙ্গে ও একটা শপথ নিচ্ছে। সেই শপথটা এমন ভীষণ শপথ নিল, সেই জন্য দেবতারা এসে পুষ্প বৃষ্টি করলো, সে করে তার নামটা হলো ভীষ্ম। মানে ভীষণ ভাবে উনি একটা শপথ নিলেন বলে। তো এটাই মনে পড়ছে এখানে, যে দশরথ মন্ত্রী গিয়েছেন সুমন্ত্র, সে কে কে রাজা যখন বলছেন, তখন পরবর্তীকালে কৌশল্যার যদি ছেলে হয়, তখন আমার মেয়ে যে কৈকেয়ী, তার বাচ্চাটি কি হবে। তখন সুমন্ত্র, উইথাউট ডিসকাসিং উইথ দশরথ রাজা,
একটা কথা দিলে, বিকজ হি হ্যাজ বিন অথরাইজড টু রিপ্রেজেন্ট দশরথ রাজা। এটা কিন্তু মনে রাখবেন, সুমন্ত্র হ্যাজ বিন অথরাইজড বাই হিম। সো অথরাইজেশন হলে উনি যেটা কথা বলবেন অ্যাজ ইফ দশরথ ইজ অ্যাকসেপ্টিং দ্যাট ওয়ার্ড। কি অ্যাকসেপ্ট করলেন সুমন্ত্র? উপায় নেই, কৈকেয়ীকে নিয়ে যেতে হবে। এখন উপায় নাই, অন্য উপায় না থাকার জন্য উনি বলেন হ্যাঁ এটাই হবে, কৌশল্যার বাচ্চাটি হোক না হোক, কৈকেয়ীর যে বাচ্চাটি হবে সেই রাজা হবে দশরথের পরে। এটা কিন্তু দশরথ বলেছেন বলে আমাদের মনে রাখতে হবে, যেহেতু তার রিপ্রেজেন্টেটিভ বলেছে। এটা, এই সত্যটা দশরথ কিন্তু নাকচ করতে পারেননি। উনি জানেন ওনার অ্যাকসেপ্টেন্স হয়ে গেছে। যখন ফিরে এসে যখন সুমন্ত্র বললেন এইরকম কে কে রাজার সঙ্গে আমার কথা হলো, ওই মেয়েটিকে বিয়ে করা যাবে, উনি দিতে রাজি আছেন, কিন্তু ওর ছেলেটি পরবর্তী রাজা হবে। তো দশরথ ভাবলেন এটা কি আছে, এমনি তো কৌশল্যার কাছে আমি কোনো পুত্র ভাগ্য হয়নি, তো কৈকেয়ী সেই জন্যই আমি বিয়ে করছি, তার ছেলেটি হলে ভালোই তো। তো তুমি ঠিকই বলেছো বলে উনি অ্যাকসেপ্ট করে নিলেন সুমন্ত্র যে কথাটা। এটাই পরে দিদিটা এটা নিয়ে খেলবে, দেখবেন আমরা রামায়ণে এটা পরবর্তীকালে দেখছি কিভাবে দশরথের এটা কোনো দোষ নেই। কিন্তু এই যে ইন্দ্রলোক থেকে যখন ফিরেছেন অযোধ্যাতে, তখন দশরথ খুব খুশি হয়ে কৈকেয়ীকে জিজ্ঞেস করছেন তুমি একটা বর চাও। এই কথাটা আমরা খুব সাধারণভাবে নিতে নেই, কারণ আমাকে যদি কেউ যদি সেবা করে আমি তো নিশ্চয়ই তার উপরে যদি তুষ্ট হয় তখন আমি বলবো কিছু তোমাকে দিতে চাই, তাই না? এটা হচ্ছে সমাজের একটা নিয়ম, একটা গিফট মনে আছে। এখন কালকে আমার সঙ্গে দুজন ভক্ত এসে চেন্নাইতে দেখা করবে, একজন আয়ারল্যান্ডের একজন ব্যাঙ্গালোরের। এখন ওরা আমাকে আজকে জিজ্ঞেস করলো আপনার জন্য কি গিফট নিয়ে আসবো বলুন। এখন এটা হচ্ছে, এই গিফট দেওয়াটা কিন্তু খারাপ না, এই গিফট দেওয়াটা একটা আমাদের একটা কি বলে একটা রুটিন ভাবে আমরা করি। আমরা কারোর বাড়িতে গেলেও গিফট নিয়ে যাচ্ছি না, এমনি হাতে যেতে নেই বলে। ঠাকুর বলছে সাধুর কাছে গেলেও একটা অন্তত একটা লেবু নিয়ে যেতে হবে, খালি হাতে যেতে নেই বলছে। সেই জন্য আমরা এইগুলি আমাদের এসেছে পরবর্তীকালে আমাদের সমাজে একটু কনস্ট্রিক্টেড হয়ে রূপে ওই রূপে এসে গেছে। তো আমরা কিন্তু কাউকে গিফট না দিয়ে দিতে পারছি না। সেই জন্য গিফট তো আমাদের এখানে এই আমাদের আন্তর্জগমে যখন ভক্তরা আসেন তারা যাবার সময় আমরা কি গিফট দেবো বলতো, আমি কি টাকা দেবো না আমি কি কিছু দেবো, কি দেবো এখান থেকে? তো যদি আমাদের এখানে যদি কিছু হয়ে থাকলে ওটা দিতে পারি। আমাদের জ্যাকফ্রুট অনেক হয়, তো জ্যাকফ্রুটটা কেটে কেটে আমি রাখি, তখন গাড়িতে তুলে দিই ওদের গাড়িতে, তো ওরা গাড়িতে নিয়ে যেতে পারে জ্যাকফ্রুটটা। তো ওরা অনেক মহিলারা আবার আলস্য, তারা জ্যাকফ্রুটটা কাটতেই জানে না, তারপরে সেটা কেটে তারপরে এক একটা সরা বের করা, এইগুলি ঝামেলা আছে। মহারাজ এটা দরকার নেই আমাদের, এরকম বলে দেওয়া, ও তো ঝামেলা আছে তো ওটাতে, তো জ্যাকফ্রুট দিলেই হলো না। তো এরকম তো আমরা দেখতে পাচ্ছি গিফট দেওয়ার একটা মূল্য আছে। তখন দশরথ খুশি হলেন, কৈকেয়ী তাকে বলছেন তুমি একটা গিফট চাও। বললাম তোমাকে দুটি বর দেব, দুটি, 2 boons. You can ask anything in this world, because I am able to, even if you ask the moon to be brought to the earth, I can do that. So I can do. But she said, she is very, very intelligent lady. Among the 3, কৈকেয়ী is a great administrator. ওটা কৈকেয়ী সম্বন্ধে আমরা যখন বলবো তখন ওটা বিবরণটা দেখবো, কিন্তু সেই রকম অ্যাডমিনিস্ট্রেটর লোক এই মহিলা একটি কুললি বলে দিল তুমি 2টো বর আমাকে দেবে, 2টো boons, I accept it, কিন্তু আমি চাইবো যখন আমার দরকার পড়বে, এখন না, সেটা পেন্ডিং এ রয়ে গেল। এই দুটো জিনিস যেটা হয়ে গেল, দশরথ ইজ বাউন্ড বাই হিজ ওয়ার্ডস আর নট। এখন দেখুন ওই রাজার সময় তার যে আগেকার যে যে ছিল হরিশ্চন্দ্রের মতো যে লোকেরা সত্যপ্রবণ ছিল, সেই কুলে জন্মে সেই সত্যটা রাখার ওর দরকার আছে কিনা। যদি সত্যটা দশরথ না রাখতে পারত তার কাছে ভগবানের আবির্ভাব হতে পারত না। এইভাবে আমাদের দেখতে হবে, যে ভিউ পয়েন্টটা হবে যে উনি সত্যটা ধরে রাখলেন বলে তার কাছে ভগবান এলেন, না হলে ভগবানের অবতারটা তার কাছে আসবে না। যদি ও মিথ্যাবাদী হন
দশরথের কাছে আসতেই পারবেন না ভগবান। এই ভগবান এখন আসতে হবে, সেই জন্য তো এটা সব চলছে এখানে। তখন এটা তো ভূলোকের এটা হচ্ছে, আর ব্রহ্মলোকের আরেকটি মিটিং চলছে এই সমকালীন। ওই মিটিংটা কি হচ্ছে, দেবতারা সব বসে আছে ব্রহ্মার কাছে। তো ব্রহ্মার কাছে বলছে এই পৃথিবী মা এসেছে আমাদের কাছে, তো এই পৃথিবীর মাকে আমরা কি উত্তর দেব? তখন ব্রহ্মা জিজ্ঞেস করলেন কি ব্যাপার, পৃথিবীতে কি ব্যাপার আছে? তখন পৃথিবী মা তিনি বলছেন, এখন আমার খুব অধর্মটা ফেলে যাচ্ছে, অধর্মটা বাড়তে বাড়তে আমার উপরে ভার তো আমি নিতে পারছি না, আমাকে আমার ভারটা বার করে একটু হালকা করতে হবে। তখন কি করতে হবে? তো যারা যারা অধর্মী তাদেরকে আমার ভূমি থেকে বিদায় দিন, তারা অনেক বছর ধরে তারা আছে আমার উপরে, সে আমি ওই ভারটা আমি নিতে পারছি না, সেই জন্য আমি এসেছি আপনার কাছে। তখন ব্রহ্মা বলেন এটা তো আমার কাজ নেই, এটা বিষ্ণুর কাজ, চলো আমরা বিষ্ণুর কাছে যাই। তখন বিষ্ণুর কাছে তারা যাচ্ছে, তো ভগবান বিষ্ণু তাদের রিসিভ করে জিজ্ঞেস করছেন, তারা বললো এই কথা, তো উনি বললেন ঠিক আছে। তখন ব্রহ্মাকে উনি বলছেন তুমি আমাকে জানাও কোন দেশে পৃথিবীতে কোন রাজ্যে কোন রাজা আছেন যিনি একদম সত্যবাদী, সেরকম তুমি রাজাকে ধরো, তার কোলে গিয়ে আমি জন্মাবো, বুঝছেন? তখন ব্রহ্মা তন্ন তন্ন খুঁজছেন, খুঁজে দেখছেন সবার মুখে একই কথা, দশরথ রাজা। তখন বিষ্ণু বললেন ঠিক আছে, আমি দশরথের কাছে যাব, তোমরা যখন রেকমেন্ড করেছো সেইটা। কেন রাজার কোলে কেন আসতে হবে? একজন ব্রাহ্মণ কোলে আসতে পারবে না? যেমন রামকৃষ্ণ যখন এলেন একটি গরিব ব্রাহ্মণ কোলে, সেরকম কেন উনি এলেন না? কারণটা কি, এই যে রাক্ষসগুলি আছে তাদেরকে বধ করতে হবে, তো সেটার জন্য ক্ষত্রিয় তেজ দরকার আছে। সেই জন্য এইবার উনি কি করলেন, দশরথ রাজার কাছে আসবেন বলে দিলেন। তারপরে তার যে যে চক্র আছে, তারপরে শঙ্কর গদা, এই সবাইকে বললেন চলো আমার সঙ্গে। তখন দে ডিসাইডেড টু বি বর্ন টু দশরথ রাজা। এখানে এসে শেষ হচ্ছে। এখন দশরথের কাছে যে শ্রী ভগবান বিষ্ণু অবতার হবেন রামচন্দ্র মূর্তি হিসাবে, তার আগেও কিছু ঘটনা আছে। সেই দশরথের তার একটা আরেকটি দিক আছে দশরথের, সেটা আমরা নেক্সট মান্থে দেখব। ঠিক আছে, 45 মিনিটস হয়ে গেল। থ্যাংক ইউ অনিতা। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণ অর্পণমস্তু। অসাধারণ ভাবে আমরা মন্ত্রমুগ্ধের মতো শুনে যাচ্ছি। আলোচনা খুব ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো। এবং আর একটা বিষয় মহারাজ, আজকে শুনতে শুনতে মনে হচ্ছিল, যখন আপনি পিঁপড়ের কথা বলছিলেন, যে তখন যে ঠাকুরের কথাতে মা বলছেন যে ঠাকুর পিঁপড়ের পায়ের নুপুরটিও শুনতে পান, তাহার মানে এই জিনিসগুলো সব ছিল। আমরা নিজেদের আমাদের কোনো যোগ্যতা নেই, আমরা সেগুলো হারিয়ে ফেলেছি বলে আমরা শুধুই তর্ক করি যে কি করে করতে পারে। হ্যাঁ, এই যে এই বুঝনটা থাকলে, মানে এটা আমরা যদি বুঝতে পারি, তখন পুরাণ কথাগুলি আমরা আসত্য বলে মানবো না, মানে নট ফেয়ারি টেলস এরকম ভাববো। এই যে আপনি বললেন মহারাজ ঠাকুর 64 কলা 3 দিন করে শিখেছেন, যেটা শিখতে বা ধারণ করতে অনেক মানে সাধকদেরও বহু যুগের তপস্যায় হয়। তাহলে তিনি যদি এটা করতে পারেন, এবং যেটা সে দিয়ে আপনি শেষ করলেন যে সেই ঠাকুরের কথাতেই তো যুগের প্রয়োজনে তিনি ক্ষত্রিয়র ঘরে জন্ম নিয়েছিলেন, কারণ সেই যুগে তখন রাক্ষসকে মারতে হবে। আবার এই যুগে আমাদের সংশয়াত্মা রাক্ষস, সেই সংশয় রাক্ষসকে মারতে প্রভু আমাদের ঠাকুর যখন নিলেন, তিনি সেইটা করলেন। তার ফলে কি যে ভালো হচ্ছে মহারাজ, আপনার এই বলা, আমাদের মনের কত অন্ধকার কাটছে। আপনি আমাদের শত শত প্রণাম নেবেন মহারাজ। রামের কৃপা, প্রণাম নেবেন। হ্যাঁ, নমস্কার।
এবং আর এই সবগুলো তো আমরা জানতাম না, অনেক কিছু জানা যায়, আমরা জানতামও না মহারাজ, এগুলো অনেক কিছু জানতাম না। জানতাম না, আমি তো অন্তত জানতাম না। এই যে দিলীপ রাজার গল্প, তারপরে এই যে এগুলো গল্প বলবো না, এগুলো ফ্যাক্ট বলবো, এগুলো তো প্রণাম মহারাজ, যদিও লোকেশানন্দ মহারাজের কথা শুনেছি, উনি সব পাখির ভাষা টাষা খুব ভালো বুঝতে পারতেন, ওনার কথা শুনেছি মহারাজ, লোকেশানন্দ মহারাজের কথা। তবে মহারাজ আপনি যে বলছিলেন না আপনাকে ওই যে পাখি রোজ সকালবেলায় এসে আপনি করেন, আমাদের এখানে এটা বোধহয় অনেকেরই অভিজ্ঞতায় আছে, যাদেরই একটু বারান্দা বা ছোট্ট বা একটা বড় জানলা থাকে। যখন কলকাতাতে থাকতাম মহারাজ, তখন একটা কাক আসতো রান্নাঘরে, সে এসে পুরো মা বলেই ডাকতো। আচ্ছা, তার আবার ক্রিম কেক আর বিস্কুট ছাড়া ভালো লাগতো না, তাকে যদি আপনি ব্রিটানিয়া দিতেন সে খেত না, সে যদি মুখটাকে এইরকম ভাবে ঘুরিয়ে নেবে, তারপর যখন বলবো যে এটা দেবো তখন দেবে। আবার এই ব্যাংককে পায়রা আছে মহারাজ, তারা পুরো ডাকে কাঁচেতে ঠক ঠক করে খাবার সময়ের জন্য, তাদের চানের জল আছে। এইটা মানে আপনি ভীষণ ভালো বলছেন যে আমরা ভাষাই ভুলে যাই, নিজের মাতৃভাষা যদি না প্র্যাকটিস করি। আর তা আমরা খুব অধীর আগ্রহে অপেক্ষা করব মহারাজ এরপরে দশরথের, এবং দশরথের এত মহিমা আমরা কোনোদিন জানলাম না মহারাজ। এত দুঃখের জিনিস ভাবুন যে আমরা কোনোদিন জানলাম না, আমরা শুধু জানলাম 3টে বউ আছে, তার এতগুলো, আমরা কোনো ভালো জিনিস শিখলাম না। হ্যাঁ, আপনি আমাদেরকে, আপনি মানে খুব শীঘ্র সুস্থ হয়ে নিন, এবং আমরা প্রত্যেকে বসে থাকবো যে পরের ক্লাস কবে হবে। আলপনা কিছু রেজ করলো হাতটা। হ্যাঁ বলুন মহারাজজি প্রণাম। না, প্রথম আলপনার কথাটা দেখলাম, হাত রেজ করলো। আলপনা আছে কি? আলপনাদি বলুন। শোনা যাচ্ছে না দিদি। মহারাজজি প্রণাম। এক সেকেন্ড, এটা হয়ে যাক। মহারাজ শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি না। না না, শোনা যাচ্ছে না। অল্পনা, তোমার কথা শোনা যাচ্ছে না। তুহিনা দিও হাত তুলেছেন। হ্যাঁ দিদি, আমি একটু কোশ্চেন আছে। মহারাজ প্রণাম, বলবো কি? হ্যাঁ বলুন বলুন। মহারাজ, এই যে 12,000 রানীর কথা বললেন, এইটা একটা অপূর্ব জিনিস শুনলাম। এই যে সবাই বলে কৃষ্ণের 16,000 বিয়ে হয়েছে, এটার যে ঘটনাটা আসল কি আমরা কিন্তু কখনো জানতাম না। এইটা এত ভালো লাগলো, মানে এটা মানে একটা অন্ধকারে ছিলাম, সবাই বলে কৃষ্ণের 16,000 বিয়ে, 16,000 বিয়ে, মানে এইটা যে ঘটনাটা জানলাম মহারাজ, খুব ভালো লাগলো। আপনার ক্লাস তো করলাম, এত সুন্দর লাগলো। এই 16,000 মেয়েকে উনি উদ্ধার করলেন, সেইটাই। হ্যাঁ মহারাজ, আজকে একদম অন্যরকম রামায়ণ শুনলাম, খুব ভালো লাগলো মহারাজ। শুরু হচ্ছে সবে, হ্যাঁ সবে শুরু হচ্ছে। অনেক ধন্যবাদ দিদি আপনার কথাতে। আর এইগুলো জানলে তখন যখন রামায়ণকে দেখবো না আমরা, আমাদের দৃষ্টিটাই পুরো পাল্টে যায়। মহারাজকে প্রণাম জানাই। মহারাজ প্রণাম। প্রণাম মহারাজ। হ্যাঁ, আমি সুতপা বলছি। সুতপা বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো। এখন আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন, খুব ভালো লাগলো আজকের অনুষ্ঠান। এটা শরীর তো চারপাশে এখন রামায়ণ। হ্যাঁ হ্যাঁ, রামায়ণ তো খুবই ভালো লাগলো। অনেক অজানা কথা জানতে পারলাম, অনেক অজানা কথা যেগুলো আমরা জানতামই না। অভিসন্ধা, ভালো থাকবেন। হ্যাঁ, জয় ঠাকুর। অভিসন্ধা বলো। হ্যাঁ হ্যাঁ মহারাজ প্রণাম মহারাজ। আজকে একটা কথা জানার ছিল মহারাজ, সেটা হচ্ছে আমি ওই পদ্মপুরাণে পড়েছিলাম যে রাজা দশরথ ছিলেন স্বয়ম্ভুব মনুর অবতার। কারণ মানে যখন স্বয়ম্ভুব মনু এবং তার স্ত্রী শতরূপা যখন তপস্যা করেছিলেন, যে তারা বিষ্ণুকে সন্তান হিসেবে চেয়েছিলেন, এবং তখন বলেছিলেন যে আমি তোমার সন্তান হিসেবে, সেই বর তো উনি পেয়েছিলেন,
তাই স্বয়ম্ভুব মনুর অবতার হিসেবে রাজা দশরথ আমাদের কাছে এসেছেন, এবং সেই জন্যই ওনার এই যে স্বর্গলোকে যাতায়াত এবং এইগুলো ওনার পক্ষে খুব সহজ ছিল, কারণ উনি নিজেই স্বয়ম্ভুব মনুর অবতার। সাধারণ মানুষ, তার রাজত্বে যে সাধারণ মানুষ হয়তো দেবলোকে যেতে পারতো না, কিন্তু রাজা হিসেবে ওনার কিছুটা এক্সট্রাঅর্ডিনারি পাওয়ার্স কিছু ছিল, সেটা বোঝা যাচ্ছে। কিন্তু এই যে স্বয়ম্ভু মনু আর শতরূপা, এই কাহিনীটা কোন কনটেক্সটে আসবে জানো তো? যখন রামের যখন জন্ম হবে তখন ওই কনটেক্সটে আসবে। এক্ষুনি বলে ফেলে সেই সাসপেন্সটা চলে যাবে। না, একদম ঠিক। চন্দ্রানিধি হাত তুলেছেন, চন্দ্রানিধি বলুন। প্রণাম মহারাজ, আপনি কাশী রাজার যে গল্পটা বললেন, যে পিঁপড়ের ভাষা বুঝতে পারতেন, ওই রকমই একটা কাহিনী কৈকেয়ীর পিতা সম্বন্ধেও শোনা যায় না, যে ওনার মা এরকম, মানে কৈকেয়ী যখন ওরকম জেদ করছিলেন তখন বলেছিলেন যে তুমি তোমার মায়ের মতো হয়েছো, তোমার মাও এরকম অবুঝ ছিলেন, তখন এরকম একটা কাহিনী বলেছিলেন না, যে ওনার মাও এরকম ওনার বাবাকে এরকম জোর করেছিলেন যে দেবার জন্য। ওটাও বলা হয়, ওইটা কৈকেয়ী। এটা হচ্ছে আমি শুনেছি কাশী রাজার, এটা শুনেছি, এটা মহাভারতের সময়। এটা কাশীর যে রাজা, এই যে পিঁপড়ের, এটা মহাভারতের কাহিনী। এটা অন্য কালের আর কি। এরকম হতে পারে, কেননা এই যে পিঁপড়ে হোক কিংবা পাখি হোক কিংবা বাঘ হোক, সবকিছু তাদের একটা কমিউনিকেশন অ্যাবিলিটি আছে, তো সেটা তো ওরা বুঝে, তো সেটা তো আমরা না বুঝতে পারলে এখন আমরা জানি না, সেটার জন্য তো ওরা কথা বলতে পারবে না, এটা তো বলাটা ঠিক নেই। আমার মানুষের মতো কথা বলতে পারবে না, কিন্তু দে হ্যাভ এ কমিউনিকেশন, একটা অ্যাবিলিটি টু কমিউনিকেট হোয়াট দে ফিল। একটা ভিডিওটা দেখলাম, একটি বান্দর তার ছোট্ট বাচ্চাকে নিয়ে বসে আছে। সে বাচ্চাটি সে মা বান্দরের ব্যাকে, মানে পিছনে বসে আছে, বসে দুটি হাত দিয়ে ধরে আছে। তো সেই দুটি বান্দর এখন দেখছে একটি বিড়ালকে। সেই বিড়ালটি এত সুন্দর তার কাছে আসে, সেই মা বান্দর সেই বিড়ালকে হাত দিয়ে এরকম করে তার কাছে টেনে দিচ্ছে। এটা কি তাদের কমিউনিকেশন না হলে এরকম হতে পারে কি? এখন যে অভিসন্ধা যেমন বসে আছে তার মেয়েকে, এরকম ওই বিড়ালটিকে হাতে করে ধরে তাকে এমব্রেস করে বসে আছে। এটা কি উইথাউট কমিউনিকেশন সম্ভব হবে কি? সেই জন্য there are means of communication which we have lost as a human being, that's all, because we are not cultivating those aspects. আমরা লাস্ট কোশ্চেন নেব মহারাজ, যেটা আছে রিঙ্কুদি হাত তুলেছেন। রিঙ্কুদি বলুন, রামায়ণ সংক্রান্ত কোন প্রশ্ন? আমি রামায়ণ আমরা ছোটবেলা আমি শুনেছি আমার দাদুর কাছ থেকে, একদম রামের জন্ম থেকে। তো সেটা পরে সেটা তো খুবই ছোট একটা পরিসরের মধ্যে আমার জ্ঞান। আজকে মহারাজের কাছে দশরথ সম্পর্কে যেটা জানলাম, রাজা দশরথ যে সশরীরে স্বর্গে যেতে পারতেন, এটা শুনেই তো আমার একটা কিরকম শিহরণ হলো, যে মানব শরীরেও তার মানে তখন স্বর্গে যাওয়া যেত। আমাদের স্বর্গ সম্পর্কে ধারণাটাও একটা অন্যরকম ভাবে পাল্টে দিলেন উনি। এই অনেক কিছু সম্পর্কে আমার ধারণাটাই পাল্টে গেল মহারাজের কাছে। আজকে রামায়ণ শুরুর আগে যে প্রেক্ষাপটটা উনি তৈরি করছেন, সেটাই একটা অসাধারণ শিহরণ আমার কাছে অন্তত মনে হয়েছে। একদম। দশরথ, রাজা দশরথ সম্পর্কে আমার তো বিশেষ করে ব্যক্তিগত কোনো ধারণা ছিল না। যেটুকু ধারণা আমি মহারাজের কাছ থেকে নিতে পারলাম, আমি ধন্য হলাম। আমি ওনাকে প্রণাম জানাই, এইটুকুই বলা। থ্যাংক ইউ রিঙ্কু, থ্যাংক ইউ। এটা মায়ের কৃপা, মনে রাখবে, মায়ের কৃপা, আমার কোনো ক্রেডিট নেই। মায়ের কৃপাতে মহারাজ আজকে এই যে ধরুন প্রায় বোধহয় 94 জন ছিলেন। আমি তো অবাক হয়ে গেলাম দেখে, যে এই সেই ছোট্ট একটা আমাদের এ থেকে শুরু হয়েছিল, মাই পড়িয়েছিলেন কোভিড এর সময়। আজকে সুমনা রয়েছে এডিনবার্গ থেকে, কত মানুষ কত জায়গা থেকে রয়েছে মহারাজ। এখনো মানুষ যোগদান করতে চাইছেন, কিন্তু এই মুহূর্তে আমি করাচ্ছি না। তার কারণ হচ্ছে যে এখন করে তো আর মানে কিছু শোনার নেই, আর তো 1 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। তো ঠাকুরের অশেষ কৃপা যে আমরা আপনাকে
পাচ্ছি, আপনি আমাদের কেমন অমৃত কথা শোনাচ্ছেন, আপনি আমাদের শত শত প্রণাম নেবেন এবং আমরা সবাই প্রার্থনা করছি আপনার কাছ থেকে আরো অনেক কিছু জানার এবং এই রামায়ণ পাঠ কিন্তু মহারাজ অনেক জায়গাতেই মানে হয়, এটা তো আর নতুন নয়, এটা ভারতের সনাতন জিনিস, কিন্তু এইভাবে বোধহয় রামায়ণের প্রেক্ষাপট খুব কম জায়গায় বলা হয়, যেটা আপনি করছেন। হ্যাঁ, আমরা আমাদের একটা কথা বলবো একটু, মানে হ্যাঁ বলুন পাপিয়াদি বলুন। মহারাজ, আমি প্রণাম মহারাজ। তুমি ঘন্টা পড়ে গেছি বলে ভয় পাবে না, আমি এখনই উঠছি না। আমি পাপিয়া বলছি মহারাজ, নমস্কার। একটাই কথা বলছি যে মানে এত সুন্দর ক্লাস আজকে, মানে 1 ঘন্টা যে কিভাবে কেটে গেল সত্যি মানে একদম বুঝতেই পারলাম না, এত সুন্দরভাবে 1 ঘন্টা কেটে গেল। আমি রেকর্ড করেছি, আমরা পরে এটা রাতের কাছে আবার পাঠিয়ে দেবো। আবার এরকমই শুনতে চাই মহারাজ, এইটুকুনি বলার আমার। আচ্ছা, কিভাবে পাবো আমরা রেকর্ডিংটা? আপনারা যারা আপনার সারদা রামকৃষ্ণ পাঠচক্রের সাথে আছেন তারা তো পেয়ে যাবেন গ্রুপে, আর যারা নেই আমার নাম্বারটা লিখে নিন, আপনারা আমাকে জানালে আমি আমাদের গ্রুপে অ্যাড করে দেবো, সেখানেই আপনারা পেয়ে যাবেন। তাহলে করে দেবেন আমাকেও একটু করে নেবেন। আপনি আমার নাম্বারটা একটুখানি লিখে, আমি এখানে লিখে দিচ্ছি, মুখেও বলছি, লিখে দিন +66 কারণ এটা থাইল্যান্ডের নাম্বার তো, 6582887742 আমি লিখে দিয়েছি। আপনারা আমাকে এই নাম্বারটাতে অ্যাড করে নেবেন, নিয়ে আমাকে একটা SMS দেবেন যে দিদি আমাকে যোগ করিয়ে নিন, তাহলে আপনারা পেয়ে যাবেন। আরেকবার একটু বলবেন? হ্যাঁ, +662828287842 আচ্ছা, স্বরূপা মহারাজ, আর একটা লাস্ট কোশ্চেন, স্বরূপা হাত তুলেছে দেখছি। হ্যাঁ, প্রণাম মহারাজ। একটা ওই ছোট আর কি অবজারভেশন, মানে চোখে মানে আলোচনা শুনে মনে হলো যে আমরা শ্রী রামচন্দ্রের ক্ষেত্রে ভাবতাম দশরথ শ্রী রামচন্দ্রের বাবা, এটিই তার একমাত্র পরিচয়। দশরথের যে আলাদা করে একটা পরিচয় ছিল, এবং শ্রী বিষ্ণু যে সাধারণ কোনো পরিবারে জন্মগ্রহণ করেননি, মানে উপযুক্ত মা বাবার কাছেই এনারা যে আসেন সমস্ত মহাপুরুষেরাই, সেইটা জানা ছিল না আর কি, এর আগে এরম ভাবে জানা ছিল না আর কি। মানে আমরা তো একটা লাইন করতাম দশরথের 3 স্ত্রী এরম টাইপের আর কি। দশরথ মানে তিনিও যে একজন আর কি, ওই মানে এটা খুব পরিষ্কার যে মহাপুরুষরা যখন আসেন বা অবতার মহাপুরুষরা যখন আসেন, তারা সেইরকম পরিবারেই আসেন, সেরকম মা বাবা গ্রহণ করেন আর সেইটা। আমাদের পড়াশোনা তো মহারাজ হেডলাইন্সে সীমিত ছিল, হেডলাইন্সে। এবার সেই হেডলাইন্সটার যে কি ব্যাখ্যা সেটা এখন এই বয়সে বুঝতে পারছি, সোজা কথা। আমরা অপেক্ষায় থাকি মহারাজ, আমরা আপনার ক্লাসের অপেক্ষায়। তুমি সঙ্গীতা নাকি? হ্যাঁ, সঙ্গীতা বললো এই যে অ্যাব্রিভিয়েটেড করা, এইটা হয়ে যাচ্ছে তো আমাদের দেশে। এখন কি হয়েছে, মডার্ন ডেজে সবকিছু শর্ট ফর্মে করা যাচ্ছে। SMS শর্ট মেসেজ, কেউ মেসেজ আমাকে পাঠায় 2 পাতা, আমি লিখি তোমারটা SMS না, এটা LMS, লং মেসেজ সার্ভিস হয়ে যাচ্ছে। এখন দেখো এই যে রামায়ণও আমাদের ছোট ছোট করে শুনে এটা ছোট করে 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 একজন কবি খুব সুন্দর লিখলেন, আদৌ রাম বনাধি গমনম হত্বার্থ মৃগাঞ্চনম বৈদেহী হরণম জটায়ু মরণম সুগ্রীব সম্ভাষণম। বলে এত শর্ট করে দিলেন, দেখো 2টো লাইনে উনি সুগ্রীব সম্ভাষণ পর্যন্ত নিয়ে এলেন। তারপরে বালি নিগ্রহ হরণম সমুদ্র তরণম লঙ্কাপুরী দাহনম পশ্চাৎ রাবণ কুম্ভকর্ণ হননম এতদ হি রামায়ণম, দিস ইজ হোয়াট রামায়ণ। তাই দেখো করলেন, এটা হচ্ছে এক শ্লোকী বলা হয় রামায়ণের, শ্লোকী রামায়ণ। তারা পড়ে দেখবেন এত সুন্দর লেখা আছে। ওই যে ইম্পর্টেন্ট ইভেন্টস গুলি দিয়ে 4টে লাইনের মধ্যে রামায়ণটা শেষ হয়ে গেল। এটাই। মহারাজজি প্রণাম। মহারাজজি প্রণাম। হ্যাঁ, নমস্কার, বলো। মহারাজজি খুব সুন্দর লাগলো, আবার শুনতে চাই। হ্যাঁ নিশ্চয়ই, যখনই আকনা রামকৃষ্ণ পাঠচক্রের এই যেটা হবে, তখন ওরা তো একটা লিঙ্ক দেবে, সেই লিঙ্কে জয়েন করলে তুমি শুনতে পারবে। মহারাজ আর একটা কথা
মহারাজ একটা কথা বলি যে ওই যে ইয়ে যে আমাদের দশরথ যে কইকেয়ীকে যে বর দিয়েছিলেন, আমরা কিন্তু আগে এটা জানতাম না যে সুমন্ত যে ওখানে বলে এসেছিলেন যে তোমার ছেলেই হবে, এটা আমরা জানতাম না। আমরা জানতাম যে সেবা করেছেন কইকেয়ী, তাই জন্য দশরথ বর দিয়েছেন, সেই বরের পরিপ্রেক্ষিতেই হয়েছে। এটাও কিন্তু একটা নতুন শুনলাম এবং খুব ভালো লাগলো। এটাও একটা জানতাম, আমি তৈরি করিনি। না মহারাজ আপনি তো বলেছেন, মানে আমরা প্রথম শুনলাম এটা, মানে আমি জানলাম, আমি এটা আগে জানতাম না। আমার ভালো লাগলো, এটাও একটা মানে নোট করার পয়েন্টটা কি, সুমন্ত্রকে উনি অথরাইজ করে পাঠিয়েছেন। হ্যাঁ ডিল মতো, এটা ডিল হবে, তোমার মেয়েকে তুমি দিলে তার ছেলেটি আমার পরে রাজা হবে। যেহেতু কৌশল্য হবে না বলে এটা নিশ্চিত এসে গেছে, ওরা এটা কনক্লুশন, সেই জন্য এটা হলো। সেই জন্য এটা দশরথকে আমরা অনেক সময় আরোপ করি। এইগুলি না জেনেই পরবর্তীকালে ভরত যখন ফিরে এলো তার দাদুর বাড়ি থেকে, কে দেশ থেকে যখন ফিরে এলো, তখন যখন এইগুলি ঘটনা ঘটেছে, রাম বনে চলে গেল, এইসব দেখে তখন তার মায়ের কাছে গিয়ে বাবাকেও সে প্রচন্ড ভাবে গালি দিচ্ছে। কিন্তু ভরত তখন জানতো না এটা এইভাবে হয়েছিল, তার বাবার সঙ্গে তার মায়ের সঙ্গে কি হয়েছে ওটা না জেনে ও গালাগালি দিচ্ছে। সেরকমই আমরাও রামায়ণকে অনেক সময় ভুল বুঝি, এই জন্যই তার পিছনে কি ছিল সেটা আমরা জানি না বলে। যদি আমরা জানতাম তাদের কথাতে এত দাম আছে, একটা কথা যদি বলে দেয় সেটা পুরো রাখতেই হবে। আজকাল আমরা কিন্তু কথার দাম রাখি না, সেই জন্য আমাদের মনে হয় এটা ডাজন্ট ম্যাটার। আমি আজকে যাব বললাম, ঠিক আছে গেলাম না, ফোন করে বলে দিলাম আমি যাব না। কিন্তু ঠাকুরের জীবনে দেখছি না, উনি রাত্রিবেলা 11টার সময় গিয়ে পাটা রেখে চলে এসেছেন, কথা দিয়েছিলেন বলে। সেই রকম আমাদের তো ওটা ইজি হয়ে গেছে বলে লাইফটা। মহারাজ আর এই যত হ্যাঁ মহারাজ বলছি যে আমাদের দেশই তৈরি ছিল না, আপনি আমাদের দেশ তৈরি করাচ্ছে। রামায়ণ হিসেবে আমাদের কোনো দেশ ছিল না। অনিতার কথা বাদে, অনিতার ব্যাপারটা আলাদা। আমাদের বেসিক্যালি কোনো দেশ ছিল না। না সেটা নয়, আমারও অনেক কিছু অজানা, সবকিছু জানা না। কিন্তু আমার সব থেকে আনন্দ হয় যখন মহারাজ এইগুলো বলেন, এই যে ঠাকুরও তো সেই সূর্য বংশের, ঠাকুরও তো এই বংশের, এবং এই যে সত্য প্রতি নিষ্ঠা, ঠাকুরের বাবা, ঠাকুরও তো তাহলে মহারাজ আসতেন না অমর বাবা না পেলে। আজকে এই যে সত্য, এই যে মহারাজ লাস্টে যে কথাটা বললেন যে সত্যকে ধরেছিলেন বলেই দশরথের কাছে রাম জন্মগ্রহণ করেছিলেন, তো তেমনি ঠাকুরের বাবাও তো যে সে ছিলেন না, নইলে কি ভগবান বিষ্ণু জিজ্ঞেস করছেন ব্রহ্মাকে, আমাকে পৃথিবীতে যেতে বলছো তোমরা, ঠিক আছে যাব, কিন্তু কার কাছে যাব? একদম এরকম সত্যবান কেউ আছে কি? না, খুব খুব অপূর্ব মহারাজ। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করবে পরের ক্লাসটির জন্য, এবং আপনারা যারা জয়েন করতে চান, আপনারা এই আপনার সারদা রামকৃষ্ণ পাঠচক্রের ফেসবুক পেজও আছে, আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। আপনারা আমার সাথে যোগাযোগ রাখলে আপনারা সব লিংক পেয়ে যাবেন। আমরা আবার একবার মহারাজকে আমাদের সশ্রদ্ধ প্রণাম। আরেকজনের হাতটা দেখতে স্বাতীর আছে কি? না চলে গেছে। হ্যাঁ মহারাজ, বলবে হাঁটাতে হবে। আমি চেন্নাই থেকে সাথী বলছি। আচ্ছা আচ্ছা, আমার একটা ছোট প্রশ্ন। আচ্ছা সরি, আচ্ছা সাথীদি বলেনি। হ্যাঁ তো আমি একজন মহারাজকে এটা জিজ্ঞেস করেছিলাম যে এখন আর কোনো মহাপুরুষ জন্মগ্রহণ করেন না কেন? এখন তো আমরা কোনো মহাপুরুষটা দেখতেই পাই না আমাদের এই যুগে, হ্যাঁ এই কলি যুগে। এইভাবে তুমি ভাবছো নাকি এরকম? না, এখন মহারাজ কোথায়, জেনারেল স্টেটমেন্ট না কোনো পার্টিকুলার স্টেটমেন্ট? না আমি ওটাই ভাবছি যে এখন তো কোনো মহাপুরুষের জন্ম লাভ হচ্ছে না মহারাজ, কলিযুগে তো দেখি না কোনো মহাপুরুষের জন্ম হয়। তো সত্য যুগে, তপর যুগে আমরা দেখি মহাপুরুষদের। তো এই যুগে আর কোনো মহাপুরুষের জন্ম নিতে সবাই কি মিথ্যাবাদী, বা সবাই কি সেই স্তরে নয় যে ওনাদের হ্যাঁ, এই প্রশ্নটা আমি বুঝলাম। তখন
এটা উত্তরটা কি হবে জানো তো? যখন মহাপুরুষ জন্ম নিল, সাপোজ 10 বছর আগে একটা বাচ্চাটি হয়েছে, ওইরকম মহাপুরুষ, তুমি কি করে জানবে? সে তো আনাউন্স করে আসে না। রাম যখন জন্মালো আর এত বীর হলো আর এত রাক্ষসকে মারতে সমর্থন ছিল তার, সেই রামকে শুধু 12 জন ঋষিরা অবতার, সেই মহাপুরুষ বলে তারা জানতেন। অন্য প্রজারা তো জানতো না, ওরা শুধু দশরথ কা বেটা। আর রাম নিজেই হনুমানের সঙ্গে প্রথমবার দেখা হচ্ছে, হনুমান জিজ্ঞেস করছে তুমি কে? তখন রাম নিজেকে কি বলছেন? দশরথ কা বেটা, এটাই বলছেন। উনি তো বলছেন না আমি অবতার পুরুষ, বলছেন না। সেই জন্য ভালো ভালো মানুষ, যে মহাপুরুষরা যখন জন্মেছে এখনো আছে। তারা তামিল ভাষাতে একটা কবিতা আছে, মহাপুরুষ যদি না থাকে সেখানে বৃষ্টি হবে না। তো এতক্ষণ বৃষ্টি, এখন বৃষ্টি হচ্ছে এখানে এলাকাতে, নিশ্চয়ই কয়েকজন মহাপুরুষ এখানে রয়েছেন, সেই জন্য বৃষ্টি হচ্ছে। সেই জন্য বৃষ্টি যখন হচ্ছে এই পৃথিবীতে, নিশ্চয়ই মহাপুরুষরা আছে। কিন্তু তারা জন্মের সময়ই ওরা অ্যানাউন্সমেন্ট করে আসে না, কিংবা তারা যাবার পরে পরবর্তীকালে তাদের নামটা যখন সব জায়গাতে আসবে তখনই জানা যাবে। সেই জন্য আজকাল তুমি কোনো মহাপুরুষ জন্মায়নি বলে তুমি বলতে পারবে না, এটাই বলতে চাই। আচ্ছা, ভীষণ ভালো লাগলো। নাম নেবেন আবার? হ্যাঁ, জাস্ট একটা কথা মহারাজ, আপনি যে কথাগুলি বললেন এগুলো তো রামায়ণের অংশ নয় বোধহয়, নাকি? মানে এগুলো কোথাকার অংশ? খুব ভালো কোশ্চেন। আপনাকে আমি মিউট করতে পারছি না, আপনি কাইন্ডলি মিউট করুন। কারেক্ট, এই প্রশ্নটা খুবই অভ্যন্তর নেই, কিন্তু এই প্রশ্ন লাস্ট টাইম আমাকে একজন করেছিল, এগুলি কি রামায়ণে আছে? না, রামায়ণের মধ্যে নেই। আমাদের রামায়ণের যে রামের কথাটা, রামায়ণটা ছেড়ে দাও, রামায়ণটা পুরোপুরি কপিরাইট হচ্ছে বাল্মীকি ঋষি, এটা কিন্তু মনে রাখবে। রামায়ণ কথাটা, রামায়ণ যে গ্রন্থটা আছে সেটা বাল্মীকি রচনা, সেটা রামের কথাটা কিন্তু বাল্মীকির কপিরাইট নেই, এটা কিন্তু মনে রাখবে। রামায়ণ গ্রন্থটা বাল্মীকির, কিন্তু তার মধ্যে যে রামের কথাটা যেটা আছে সেটা বাল্মীকি লেখার আগেও রামায়ণ ছিল, মানে রামের কথাটি ছিল। রামের কথাটি কোন যুগের, এটা তুমি চিন্তা করে দেখো। আমরা কলিযুগে আছি, কলিযুগের আগে দ্বাপর যুগ, তার আগে ছিল ত্রেতা যুগ। সেই ত্রেতা যুগের কথাটা সেটা প্রচলিত ছিল সমাজে, তাই না? সেই জন্য এই কথাটি কিন্তু এখন নতুন নেই, কিন্তু বাল্মীকি ওটা গ্রন্থ হিসাবে রচনা করেছেন। আর উনার সমসাময়িক ছিলেন রাম, এটা আমাদের মনে রাখতে হবে, সেটা উনি করেছেন। কিন্তু এই রামের কথাটা কিন্তু প্রচুর সোর্সেস আছে। একটা বিরাট সোর্স আছে, একটা হচ্ছে ভাগবতম, শ্রীমদ্ ভাগবতম। আরেকটি সোর্স আছে কালিদাসের রঘুবংশ। কালিদাসের রঘুবংশটা, এই রঘুবংশের অন্য রাজাদের সম্বন্ধে খুব সুন্দরভাবে উনি বর্ণনা করছেন। যদি সংস্কৃত কালিদাসের গ্রন্থাবলীটা যদি আছে তোমাদের কাছে, তোমরা পড়ে যে দেখতে পারো, অনেক কাহিনীগুলি ওর মধ্যে আছে। তো এরকম আরো সোর্স আছে। সেরকম আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজেসে, ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজে যে রামায়ণগুলি আছে সেগুলি রামের কথা। তো কীর্তিবাস যেটা লিখেছেন রামের সম্বন্ধে, সেটা রামের কথাই লিখেছেন, উনি কিন্তু রামায়ণটা লিখেনি, এটা মনে রাখবে। এইরকম প্রত্যেক ভাষাতে যারা লিখেছেন তারা একবারে রাম ছোট বাচ্চা হয়ে যখন আছেন, মানে 2 বছরও হয়নি, তার সঙ্গে এটা কাক এসে খেলাধুলা করছে, সেটা আমরা রামায়ণের যে টিভি সিরিয়াল এলো না, রামানন্দ সাগরের, খুব সুন্দর গানও আছে সেই সময়। ওই কাকটা খেলছে রামের সঙ্গে, সে বাচ্চাটির সঙ্গে। সেটা অ্যাকচুয়ালি সেদিন ঘটনা ঘটলো, সেটাই রামানন্দ সাগর বলেন। আমরা তো কোনো কাকটা কিছু আনিনি, সবকিছু স্টুডিওতে কিছু নেই, কিন্তু বাচ্চাকে আমরা যখন ক্যামেরাটা অন করছি, করতে গিয়ে এটা কাক এসে বসলো ওখানে, সেটাই আমরা তুললাম। তারপরে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে ওটা একটা অঙ্গ করে দিলাম। কিন্তু সেই গানটা কার গান? সুরদাসের গান। সুরদাস যখন এই গানটা গাইছেন, তখন পাশে আশেপাশে যারা ছিল तारा ने की जिज्ञेस कर लो, सूरदास जी आपने क्या लिखा है? ये तो रामायण में नहीं है, रामायण में तो ये सब कहानी नहीं है,
राम छोटा छोटी उम्र में काक के साथ खेला था, ऐसा तो कोई कहानी नहीं है, आप कैसे लिखे हैं? तখন सूरदास बोलते ताकि देखो मेरा आंखों के अंदर के जो आंखों सामने जो रामायण घट रहा है उसी को हमने गाया। तार माने प्रत्येक ऋषि प्रत्येक साधु संत তাদের মেন্টাল আইসের সামনে যে রামায়ণ একটা রূপ নিচ্ছে, মানে রামের কথাটা একটি রূপ নিচ্ছে, সেই রূপের ওরা বলতেই পারে। তো এখন এমন একটা কথাগুলি যেটা আছে সেগুলি আমি কিন্তু এটা মিথ্যা বলে মনে করতে পারছি না। আমার কিন্তু এইগুলি দরকার আছে টু আন্ডারস্ট্যান্ড রামায়ণ বেটার, এইভাবে আমি নিচ্ছি। ওটা যদি সোর্স অনুযায়ী না থাকে ইট ডাজন্ট ম্যাটার, বাট it is necessary to understand the worth of Sri Ram. Why Sri Ram came into this family, eta I must have definitely I must have the conviction. এটার জন্য আমাকে সাহায্য করছে বলে আমি এটা পড়লাম। এই বিষয়ে মহারাজ একটা খুব মনে হচ্ছে এখন আপনার কথা শুনে খুব সিগনিফিকেন্ট জিনিস, যেটা এই যে ধরুন দক্ষিণ পূর্ব এশিয়া থেকে শুরু করে এশিয়ার এতগুলো দেশে রামকথা রয়েছে, এবং সেই রামকথাগুলোর মধ্যে এই যে বিভিন্ন ঘটনাগুলো হয়তো সেটা আমাদের মূল বাল্মীকি রামায়ণে অনেক সময় নেই, কিন্তু আবার ভারতেও 300-র ওপর রামায়ণ রয়েছে, মানে কাশ্মীরের নিজস্ব রামায়ণ রয়েছে, সে রামায়ণের কথা আমরা খুব কম লোক জানি, যে কাশ্মীরি রামায়ণ যেটা রয়েছে। তো এইরকম প্রত্যেকের থেকে এই যে যেটা আপনি এক্ষুনি সুরদাসের কথা বললেন, এই ঘটনাগুলো বিশেষ করে থাই রামায়ণে রাজা হিসেবে রামচন্দ্রের যে শ্রদ্ধা পুরো দেশগুলোতে, এটাই তো একটা অদ্ভুত জিনিস, যে আমরা তো সেই জিনিসটাতে এখনো পৌঁছতে পারিনি। তো এরা তো বাইরের দেশ, মানে এটাকে একটা সময় বলতো আর কি গ্রেটার ইন্ডিয়া কনসেপ্টে, বা এখন আমি বহির্ভারত হিসাবেই যদি ধরি, কিন্তু এরা যেভাবে নিচ্ছে সেভাবেও তো আমরা জানতাম না। হ্যাঁ, তার মানে এটা ছিল না তা তো নয়। একটা মজার গল্প আমার মনে পড়েছে ব্যাংককে, তখন ওই যে কনভারসেশন হচ্ছে বিটুইন রাম এন্ড সীতা। সীতা বলছে রামকে, তুমি যে বনে যাবে আমাকে নিয়ে যাবে না? তো রাম বলছে না, তুমি একজন প্রিন্সেস ছিলে এতদিন, তোমার পাটা চটি না রেখে তুমি কি করে হাঁটবে, এইসব করে ওনাকে ডিসকারেজ করে যাচ্ছে। তখন ফাইনালি ও একটা আর্গুমেন্ট করছে, সেই আর্গুমেন্টে রাম ফেল হয়ে যান। কি আর্গুমেন্ট? ভারতের রামায়ণে রাম সীতাকে নিয়ে গেছে, তুমি আমাকে নিয়ে যাবে না? এই না, এটা খুব ইন্টারেস্টিং। এবং এই বিষয়ে এই যে আমরা বলছি পশু পাখির কথা বোঝা বা এটারে, বালিতে, ইন্দোনেশিয়ার বালিতে একটা পুরো সম্পূর্ণ রামায়ণ তাদের হয় শুধুমাত্র মহারাজ চাক 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 চাক, কোনো মিউজিকের ব্যবহার নেই। এরা বলে যে হনুমান প্রজাতি যদি যে ভাষায় কথা বলতো, আমরা সেই ভাষাতে পুরো অভিনয় হচ্ছে মহারাজ রোজ। হ্যাঁ, তো এটা তো মানে কত কিছুই যে আছে এই একটা মহাকাব্যকে ঘিরে, সেটা আমাদের কাছে একটা রহস্য, এবং কি করে এত হাজার বছর ধরে তার প্রবহমানতা চলছে, চলে আসছে কত। হ্যাঁ, এটাও তো একটা বিরাট বিস্ময়ের জিনিস না, যে শুধুই যদি একটা তর্কের জিনিস হতো সেটা এত বছর থাকতো না, হতোই না, কেউ মনে রাখতো না। কতটা সত্যের জোর থাকলে তবে এত বছর চলা যায়, এটাও একটা দেখার মতন জিনিস। ফাইনালি আমি একটা কথা বলছি যাওয়ার আগে, যেটা এই রামের সম্বন্ধে আমরা যে স্মরণ করতে পারছি, রামকে নিয়ে, রামের যে আগে যে ছিল অ্যানসেস্টার্স, তাদের সম্বন্ধে ভাবতে পারছি, এই শোটা করে দিল অনিতা, তাকে একটা থ্যাঙ্কস দেওয়া দরকার আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। জয় রামকৃষ্ণ। জয় রামকৃষ্ণ। জয় রামকৃষ্ণ মহারাজ। আবার আসবেন, আবার প্রণাম মহারাজ। প্রণাম। এবং আপনাদের সবাইকেও মহারাজ চলে গেছেন, কারণ অনেকক্ষণ সময় দিয়েছেন উনি, এবং আমরা আপনার সারদা রামকৃষ্ণ পাঠচক্রের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাই। আপনারা আমাকে আমি ফোন করবো। হ্যাঁ অনিতা দি, আমি ফোন করবো একটু পরে, কারণ থাইল্যান্ডে এখন থাইল্যান্ডে রাত 10টা বাজে। আপনি আমাকে এসএমএস দেবেন যে এই নাম বলে যে আজকে আমি ছিলাম, আমি আপনাদেরকে যারা যুক্ত হতে চান আচ্ছা আমি কিরকম মানে না রিং করেই আমি যুক্ত হয়ে মানে আপনাকে এসএমএস করতে পারবো? আমাকে একটা এসএমএস দিন, তাহলেই আমি আপনাকে অ্যাড করে দেবো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। সবাই আমরা মহারাজের কাছে গেছিলাম, ইয়ালাগিরিতে গেছিলাম মহারাজের কাছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা গেছিলাম তো এই জন্য
হ্যাঁ হ্যাঁ অপরাজিতা দি কিছু বলছেন, বলুন। হ্যাঁ দিদি বলছি আমি যুক্ত হতে চাই, মানে নাম্বারটার আগে কি প্লাস দিয়েছেন, আমি প্লাস দিয়ে তারপরে তো নাম্বারটা লিখবো? হ্যাঁ +66 বাইরের নাম্বার তো, যখন আপনি হোয়াটসঅ্যাপে অ্যাড করবেন, যেমন ইন্ডিয়ার সব নাম্বার আমাকে +91 করে করতে হয়। হ্যাঁ আচ্ছা +666582888742। ঠিক আছে? আচ্ছা ঠিক আর আছে, আপনি ফেসবুকেও পাবেন আপনার সারদা রামকৃষ্ণ পাঠচক্র। আর এই প্রোগ্রাম পুরো রেকর্ডিং হলো মায়ের আশীর্বাদে সব ঠিক থাকলে আমি রেকর্ডিং আমি ইউটিউবেও দিয়ে দেবো আর গ্রুপেও দিয়ে দেবো, আপনারা